প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এসএমএল ব্লকের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইতালির অবস্থিত ফ্রিউলিয়া, ভেনেসিয়া ও গিউলিয়া সম্পর্কে। ইতালিতে মোট 20টি বিভাগ রয়েছে, তার মধ্যে ফ্রিউলিয়া, ভেনেসিয়া, গিউলিয়া ইতালির সর্বপূর্ব ও উত্তরে অবস্থিত। এই বিভাগের আয়তন 7,924 বর্গ কিলোমিটার এবং প্রায় 1.2 মিলিয়ন বাসিন্দা বসবাস করে এখানে। ফ্রিউলিয়া, ভেনেসিয়া, গিউলিয়াতে অস্ট্রেলিয়া ও স্লোভেনিয়ার দেশের সাথে এর সীমান্ত রয়েছে এবং ডলোমাইট পর্বত ও আড্রিয়াটিক সমুদ্রের ঘেরা বিভাগটি মোট 5টি জেলা নিয়ে গঠিত। অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। প্রিয় বন্ধুরা, আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল আছি আপনাদের সাথে। তো চলুন যাই দেখি ফ্রিউলিয়া, ভেনেসিয়া, গিউলিয়া বিভাগের জেলাগুলি দেখতে কেমন এবং এর অপরূপ সৌন্দর্যগুলি আমরা উপভোগ করি। প্রিয় দর্শক, আমি এস.এম. কামরুজ্জামান। আজ আপনাদের আমি নিয়ে যাব ইতালির একটি জনপ্রিয় শহরে, যার অবস্থান স্লোভেনিয়ার কাছাকাছি। খুবই চমৎকার ও মনোমুগ্ধকর পাহাড় পর্বত বেষ্টিত ও সমুদ্র তীরবর্তী একটি এলাকা। মনফালকন শহর এবং কমিউন বা পৌরসভা হল আঞ্চলিক বিকেন্দ্রীকরণ সত্তা। বিজুলিয়া জিউলিয়ানিয়া উত্তর বিজালিয়া এর আঞ্চলিক বিকেন্দ্রীকরণ সত্তা। ট্রিস্টে উপসাগরে অবস্থিত। এর নামের অর্থ ফ্যালকন পর্বত বা ফরাসি ভাষায় মনফালকন এবং জার্মানিক ভাষায় ফালকেনবার্গ দেল। মনফালকন হল ফ্রিউলি, ভেনেজিয়া, গিউলিয়ার পঞ্চম সর্বাধিক জনবহুল শহর এবং বিসিয়াক্রিয়া অঞ্চলের প্রধান কেন্দ্র। এই শহরে প্রায় 50,000 বাসিন্দা রয়েছে। শহরটি কার্স্ট পাহাড় এবং অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলের মধ্যে অবস্থিত এবং এটি ভূমধ্যসাগরের সবচেয়ে উত্তরের বন্দর। মনফালকনের রোগভা হল একই নামের শহরের পিছনে পাহাড়ে অবস্থিত একটি দুর্গ। এটা বিশ্বাস করা হয় যে 490 সালের দিকে অস্ট্রোথের রাজা থিওডরিক এসঞ্জোর উপর হেরুইর রাজা ওডোসারের বিরুদ্ধে তার বিজয়ের প্রমাণ হিসেবে দুর্গটি তৈরি করেছিলেন। আলপাইন পাহাড়ের উপর অবস্থিত দুর্গটি দেখতে খুবই চমৎকার ও আকর্ষণীয়। গোলাকৃতি দুর্গটির আশেপাশের এলাকায় পরিবেশ, গাছপালা, বনভূমি দ্বারা আবৃত এবং অন্যান্য দুর্গ হতে এর গঠন ও আকৃতি আলাদা। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আলপাইন পর্বতের উপর ও রোগভা দুর্গের কাছে। এখান থেকে মনফালকনের শহরের অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, যা আপনার পাহাড়ের চূড়ায় ওঠার ক্লান্তি দূর হয়ে যাবে। যাই হোক, ইতিহাস থেকে জানা যায় যে এই পাহাড়ের চূড়াটি আগে থেকেই মানুষের বসতির স্থান ছিল। এর প্রমাণ প্রাচীন প্রাগৈতিহাসিক দুর্গের আজও দৃশ্যমান অবশেষ রয়েছে। আশোকৌলির মতে দুর্গের আসল নাম ছিল ভেরুকা মন্টিস ফ্যালকনিস বা মাউন্ট ফ্যালকনের চূড়া। পরে ওয়ার্ড শব্দটি রক্ষা এর সাথে সংকুচিত হয়। 967 খ্রিস্টাব্দ থেকে সম্রাট অটো প্রথমের অনুদানে মনফালকন এবং দুর্গটি অ্যাকুইলিয়ার পিতৃশাসনের অধীনে আছে। 1189 সালে সেরেনিসিমা প্রজাতন্ত্র এবং গরিজিয়া কাউন্টির সামন্ত প্রভু এবং ক্যারিন্থিয়ার ডাচির মধ্যে যুদ্ধের সময় কিছু নথিতে প্রথমবারের মতো দুর্গটির পরিচয় উল্লেখ করা হয়েছিল। এটি 1409 সালে ওটেনবার্গের কাউন্ট হেনরি দ্বারা গরিজিয়া কাউন্টিতে চলে যায়। গরিজিয়া আধিপত্য দীর্ঘস্থায়ী হয়নি, যা 1420 সালে ভেনিসিয়ান প্রজাতন্ত্র দ্বারা মনফালকন অঞ্চল জয়ের সাথে সাথে শেষ হয়েছিল। ভেনেসিয়ানরা দুর্গটির শক্তিশালীকরণের কাজ করেছিল, যেটি এখন বেলফোর্টের দুর্গে পূর্বে স্থাপিত গ্যারিসন ছিল। দুর্গটি তুর্কিরা বেশ কয়েকবার আক্রমণ করেছিল। পরে 1525 সালে মনফালকনের দুর্গটি আবার ভেনিসিয়ানদের হাতে ফিরে আসে। তখন দুর্গটিকে আগ্নেয়াস্ত্রের সাথে লড়াইয়ের জন্য ভিত্তি থেকে এটিকে সংস্কার করেছিল এবং কেন্দ্রে বারুদ সংরক্ষণের জন্য একটি বর্গাকার পাথরের টাওয়ার তৈরি করেছিল। 16 শতকের শেষের দিকে দুর্গটি তার প্রতিরক্ষা কার্যকারিতা হারায়। নেপোলিয়নের দ্বারা ভেনিসিয়ান প্রজাতন্ত্রের পতনের বছর। এরপর থেকে খুব দীর্ঘ সময়ের জন্য দুর্গটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়।
পরে 1950 এবং 1955 সালের মধ্যে এটি স্মৃতিস্তম্ভের সুপারিনটেন্ডেন্স দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল এবং 1968 সাল থেকে এটি মনফালকনিজ স্পেলিওলজিক্যাল গ্রুপ এমসি দেলফান্টে এর তত্ত্বাবধানে ন্যস্ত করা হয়েছে। এর 2 বছর পরে একটি প্যালিওন্টোলজিক্যাল জাদুঘর উদ্বোধন করে পরে স্থানান্তরিত হয় শহরের কেন্দ্রস্থল এবং বর্তমান স্পেলিওলজিক্যাল মিউজিয়াম দ্বারা প্রতিষ্ঠাপিত হচ্ছে। মনফালকনের পিয়াজা ডেল্লা রিপাবলিকা হচ্ছে শহরের আরেকটি ঐতিহাসিক চত্বর, যেখানে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, রেস্টুরেন্ট, দোকান, শপিং মল ও বিনোদনমূলক অনুষ্ঠান। 1797 সাল পর্যন্ত পিয়াজা গ্র্যান্ডে অবস্থিত মার্সিয়ান সিংহের স্মরণে 1420 সাল থেকে শহরটি ভেনিসিয়ান প্রজাতন্ত্রের অন্তর্গত হওয়ার একটি চিহ্ন, যা পথচারীরা মার্সিয়ান সিংহকে বহনকারী কলামের গোড়ায় পড়তে সক্ষম হবে, যা হবে টাউন হলের প্রবেশদ্বারের কাছে। ক্যাফে মিউনিসিপিওর পাশে স্থাপন করা হবে মনফের জন্য ঐতিহ্য পুনরুদ্ধার করা হয়েছে, এর শিখরের সাথে যুক্ত সমস্ত ঐতিহ্যকে প্রাধান্য দিতে স্থানীয় ইতিহাস এবং শহরের ঐতিহ্যকে বহন করছে। টাউন হল এবং মধ্যযুগীয় জাদুঘর খুঁজে পাওয়া যায়, যা আকর্ষণের স্থান হিসেবে সমৃদ্ধ করছে। পিয়াজার আশেপাশের এলাকায় রয়েছে মনফালকনের ক্যাম্পে ও সরকারি বহু প্রতিষ্ঠান। পিয়াজার সামনে পাহাড়, তার উপর রোগভাগ দুর্গ দেখা যায়। পিয়াজার অন্য পাশে রয়েছে একটি পানির ফোয়ারা, যা বিভিন্ন রঙের আলো প্রতিফলিত হয়। এছাড়াও রয়েছে ফুলের বাগান ও মনোমুগ্ধকর সুন্দর পরিবেষ্টিত পরিবেশ এবং ভ্রমণকারী ও পদচারীদের বিশ্রামের জন্য বসার বেঞ্চ। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি পিয়াজা ডেল্লা রিপাবলিকা এর ফোয়ারার সামনে। শহরের প্রতিটি মানুষের মিলন স্থান। এই পিয়াজা বিকাল হতে মধ্যরাত পর্যন্ত চলে আড্ডা ও বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান। শতকে ক্যাথেড্রাল ধ্বংসের পরে মনফালকন কোপার শহর থেকে উপহার হিসেবে সেন্ট মার্কের সিংহের চিত্রিত একটি মূর্তি পেয়েছিলেন, যা পিয়াজা গ্র্যান্ডে একটি কলামে স্থাপন করা হয়েছিল। নেপোলিয়ন দখলের সময় প্রথম পদক্ষেপটি ছিল ফরাসি পতাকা দিয়ে কর্মীদের প্রতিস্থাপনের জন্য সিংহকে অপসারণ করা। ফরাসিদের পলায়ন এবং অস্ট্রিয়ানদের আগমনের পরে সিংহকে সিটি কাউন্সিল ভবনে স্থানান্তরিত করা হয়েছিল। বর্তমান টাউন হল, যেখানে এটি বহু বছর ধরে ছিল, স্তম্ভটি ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু এর অক্ষত ভিত্তিটি স্কোয়ারটিকে আলোকিত করার জন্য একটি চার সজ্জিত লণ্ঠন হিসেবে পুনরায় ব্যবহার করা হয়েছিল। পরবর্তীকালে সিংহকে গর্তের পিছনে ফোয়ারার উপরে স্থাপন করা হয়েছিল, যে খালটি শহরকে ঘিরেছিল, যেখানে এটি 19 শতকের শেষ পর্যন্ত ছিল। সেই সময়ে মূর্তিটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারপর পৌরসভার গুদামগুলির একটিতে স্থাপন করা হয়েছিল। 1980-এর দশকে সিংহটিকে পুনরুদ্ধার করা হয়েছিল এবং ফোয়ারা জোড়ার উপরে ক্যাথিড্রালের পিছনে স্থাপন করা হয়েছিল, যা এখন প্রমাণ নামে পরিচিত। দমো আরচিপ্রেটালে দি সেন্ট এমব্রোজো হল শহরের গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক গির্জা। দমটি দেখতে খুবই সুন্দর ও গঠনশৈলী চমৎকার। মনফালকনে শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র নয়, শহরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিকগুলিও রয়েছে, যেমন মধ্যযুগীয় দুর্গ, একটি স্মৃতিস্তম্ভ যা শহরের প্রতীক। এটির ভিতরে আপনি প্যালিওন্টোলজিক্যাল মিউজিয়াম পাবেন, যেখানে 50 মিলিয়ন বছর আগে থেকে শুরু হওয়া ভূতাত্ত্বিক ইতিহাসকে তুলে ধরছে। অন্যদিকে মার্সেলিয়ানা চার্চ, যা বহু শতাব্দী ধরে বহুবার সংস্কার করা হয়েছে, প্রাচীন ধর্মীয় অনুশীলনের জায়গার উপর দাঁড়িয়ে আছে, সব মনফালকনের কাছে। মনফালকন হল ফ্রিউলি ভেনিজিয়া গিউলিয়ার পঞ্চম সর্বাধিক জনবহুল শহর এবং বিসিয়াক্রিয়া অঞ্চলের প্রধান কেন্দ্র। এই শহরে প্রায় 50,000 উপরে বাসিন্দা রয়েছে।
শহরটি আলপাইন পর্বতের কার্স্ট পাহাড়ের পাদদেশে এবং অ্যাড্রিয়াটিক উপকূলের মধ্যে অবস্থিত এবং এটি ভূমধ্যসাগরের সবচেয়ে উত্তরের বন্দর শহর। এখানে প্রচুর বাঙালি রয়েছে, যাদের প্রধান কাজ হচ্ছে শিপইয়ার্ডে জাহাজ নির্মাণ। বাঙালি শ্রমিকেরা তাদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। এছাড়াও বাঙালিরা কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে। এখানে বাঙালি খাবারের অসংখ্য রেস্টুরেন্ট, ফাস্টফুড, মিষ্টির দোকান ও সবজির দোকান রয়েছে। ফলে এখানে কিছুটা বাঙালি স্বাদ ও পরিবেশ বিদ্যমান ও উপভোগ করতে পারবেন। বিশেষ করে পিয়াজা ডেল্লা রিপাবলিকার চত্বরের আশেপাশের এলাকার মধ্যে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল মনফাল্গুনের শহরে 3 দিন ছিলাম। এখানে সন্ধ্যায় আড্ডার সাথে বাঙালিদের তৈরি চা, মিষ্টি, রসমালাই, দই, সমুচা, পুরি, সিঙ্গারা, চানা ও খেতে দারুণ স্বাদ। একদমই বাঙালি খাবারের স্বাদ বিদ্যমান। এছাড়াও এখানে আপনি উপভোগ করতে পারবেন সকালের নাস্তা ও দুপুরে খাবার, যা সম্পূর্ণ বাঙালি স্বাদে গন্ধে রান্না করা। মনফাল্গুনে অবস্থিত গ্রিন এরিয়া হলো এমন একটি জায়গা যেখানে পরিবার ও পরিজনদের নিয়ে ভ্রমণ ও বিশ্রাম জন্য আদর্শ পছন্দের জায়গা, যেখানে শিশুরা নিরাপদে মজা করতে পারে। এই মিউনিসিপাল পার্কটি পিতামাতা এবং শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গ্রিন এরিয়া বেশ কয়েকটি পরিষেবা দিয়ে সজ্জিত, যা এটিকে সকলের জন্য অ্যাক্সেসযোগ্য এবং মজাদার করে তুলেছে। হুইলচেয়ার অ্যাক্সেসযোগ্য প্রবেশদ্বার, হুইলচেয়ার অ্যাক্সেসযোগ্য পার্কিং, দোলনা এবং স্লাইড, স্কেটবোর্ডিং এর জন্য উপযুক্ত এলাকা, বাস্কেটবল কোর্ট, খেলার মাঠ, পিকনিক টেবিল, পাবলিক টয়লেট সহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। গ্রিন এলাকাটি সাপ্তাহিক সোমবার বন্ধ থাকে, তবে এছাড়া প্রতিদিন সকাল 10টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আপনি যদি এমন একটি জায়গা খুঁজছেন যেখানে আপনার বাচ্চারা নিরাপদ উপায়ে অন্বেষণ করতে, খেলতে এবং মজা করতে পারে, তাহলে গ্রিন এরিয়া হলো উপযুক্ত এলাকা। মনফাল্গুনে শিশুদের জন্য একটি স্বর্গীয় গ্রিন এলাকা। ইতালির ফ্রুলি ভেনিজিয়া গিউলিয়ার মনফাল্গুনে অবস্থিত পার্কো কমিউনাল জিওচিনো রোসিনি 5 একর এলাকা জুড়ে রয়েছে পার্কটির। এই পার্ক হাঁটা এবং পারিবারিক ভ্রমণের জন্য উপযুক্ত। এর প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে দর্শনীয় বিভিন্ন স্থাপনা ও মনোমুগ্ধকর স্তম্ভ রয়েছে। মনফাল্গুনের সান পোলো হাসপাতালটির একপাশে রয়েছে রাস্তা গালভানি ও অন্য পাশে সান পোলোর রাস্তার পাশে অবস্থিত। সহজে শহরের যে কোনো প্রান্ত হতে যাতায়াত করা যায়। হাসপাতালের পরিবেশ খুবই চমৎকার ও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সেবার গুণগত মান প্রশংসনীয়। ডাক্তার, নার্স, সেবিকা ও প্রশাসনিক কর্মকর্তাদের ব্যবহার অমায়িক ও চমৎকার আচরণ। সকলেই তাদের সর্বোচ্চ সেবাদানে সর্বদা সচেষ্ট থাকবে ও খুবই চমৎকার সেবা দিয়ে থাকে। এখানে আপনি সকল ধরনের সেবা, ফ্রি চিকিৎসা পাবেন। যে কোন সময় আপনার যে কোন সমস্যা নিয়ে আপনি এখানে আসতে পারবেন। তারা আপনার সমস্যা মনোযোগ দিয়ে শুনবে ও যন্ত্র সহকারে আপনাদের চিকিৎসা সেবা দিবে। তবে এক্ষেত্রে আপনার কাছে আলসের নিবন্ধিত একটি তেছা স্যানিটেরিয়া কার্ডটি থাকতে হবে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি মনফাল্গুনের সান পোলো হাসপাতালটির সামনে এবং এস.এম.কে ব্লগের মনফাল্গুন শিপইয়ার্ড, যার বর্তমান সরকারি নাম ফিনক্যান্টিয়েরি। ক্যান্টিয়ের নাভালে দি মনফাল্গুন প্যাঞ্জানি জেলার মনফাল্গুনে অবস্থিত একটি শিপইয়ার্ড। ফিনক্যান্টিয়েরি বা মনফাল্গুন শিপইয়ার্ড সামুদ্রিক এবং ধাতব কোম্পানিগুলির বিষয়গুলির উপর এবং উচ্চ টন ওজনের ক্রুজ জাহাজ নির্মাণের সাথে জড়িত। এটি জাহাজ ছাড়াও বিমান, টেক্সটাইল, রাসায়নিক এবং পরিশোধিত তেল তৈরির জন্য একটি প্রধান শিল্প কেন্দ্র এবং ফিনক্যান্টিয়েরি ক্রুজ জাহাজ নির্মাণ কোম্পানির বাড়ি। মনফাল্গুন ভূমধ্যসাগরের সবচেয়ে উত্তরের শহর। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি মনফাল্গুনের শিপইয়ার্ডের কাছে। শিপইয়ার্ডটি 1907 সালে শুরু হয় যখন কসলিক পরিবার এর মালিক সেখানে একটি শিপইয়ার্ড প্রতিষ্ঠার মাধ্যমে মনফাল্গুনের বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়। 3রা এপ্রিল 1908 তারিখে আনুষ্ঠানিকভাবে শহরের কার্যক্রম শুরু করে। যখন ট্রিয়েস্ট শিপইয়ার্ড উদ্বোধন করা হয়, প্রথম বছর থেকে
শিপইয়ার্ডের কার্যক্রমগুলি বণিক এবং সামরিক জাহাজের উৎপাদনকে কেন্দ্র করে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় শিপইয়ার্ডগুলি প্রায় পরিত্যক্ত হয়েছিল, এমনকি উৎপাদন পুরোপুরি বন্ধ না হলেও মূলত শুধু সাবমেরিন নির্মাণে নিযুক্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1944 সালের রাতদারা নির্মাণস্থলে ব্যাপকভাবে বোমাবর্ষণ করা হয়। এই বোমা হামলায় বিমান বাহিনীর ওয়ার্কশপ এবং নির্মাণাধীন বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পরবর্তী বছরগুলিতে শুধুমাত্র শিপইয়ার্ডটি পুনর্নির্মাণ করা হয়েছিল। 1966 সালের শুরুতে সরকার জাতীয় জাহাজ নির্মাণ শিল্পের পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা বিশদভাবে বর্ণনা করে, যা ক্যান্টিয়েরি নাভারি ইতালিয়ানি নামে একটি নতুন গোষ্ঠীর পরিকল্পনা করেছিল, যেটি আইআরআই গ্যালাক্সির অংশ গঠন করে, যার মধ্যে সেস্ট্রি পোমেন্তে শিপইয়ার্ড, ক্যান্টিয়েরি ইউনিটি অন্তর্ভুক্ত ছিল। ডেল, অ্যাড্রিয়াটিকো ডি মনফালকন এবং ট্রিস্ট এবং ক্যাস্টেললামারে ডি স্ট্যাবিয়ার শিপইয়ার্ড। শিপইয়ার্ডের ঐতিহাসিক প্রযোজনা সাটার্নিয়া এবং ভলকানিয়া এবং মোটর জাহাজ অগাস্টাস সহ আজও নৌ প্রকৌশলের শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলির মধ্যে রয়েছে নিকোপেরি 7000 অফশোর প্ল্যাটফর্ম, এর জন্য নির্মিত 250 মিটারের বেশি লম্বা তেলের ট্যাঙ্কার এবং 1,31,000 গ্রস টনেজ সহ 320 মিটারের বেশি লম্বা বাল্ক ক্যারিয়ার, ক্রুজ জাহাজ ও যুদ্ধ জাহাজ নির্মাণে বিখ্যাত। বেসামরিক এবং সামরিক ব্যবহারের জন্য উৎপাদিত অসংখ্য বিমান প্রাথমিকভাবে সিএন্ট এবং পরবর্তীকালে নির্দিষ্ট সিএএনটি উৎপাদন করে। মনফালকন ওয়ার্কশপ থেকে বেরিয়ে আসা প্রথম সফল বিমানটি ছিল CANT-6-3 ইঞ্জিনের বাইপ্লেন CANT-7 এবং CANT-18 মডেলের সাথে সামরিক ক্ষেত্রে একটি ধারাবাহিক সাফল্য অর্জন করে। শিপইয়ার্ডটি বর্তমানে ফিনকান্টেরিয়ার গোষ্ঠীর অংশ এবং প্রধান বৈশ্বিক ক্রুজ অপারেটরদের জন্য উচ্চ টন ওজনের জাহাজ তৈরি করে। কারখানাটি 7,87,000 বর্গ মিটার জুড়ে অবস্থান। ফিনকান্টিয়ারের বৃহত্তম প্ল্যান্টটি লেজার ব্যবহারের মাধ্যমে শীট মেটাল কাটার জন্য আধুনিক প্রযুক্তি এবং পেইন্টিংয়ের জন্য নতুন শেড দিয়ে সজ্জিত। জাহাজের প্রকৃত নির্মাণের জন্য এটি একটি 350x45 মিটার ডক সহ 400 টন প্রতিটি দুইটি গ্যান্ট্রি ক্রেন এবং 515 এবং 550 মিটারের দুটি খনন দিয়ে সজ্জিত। কারখানায় একই সময়ে সর্বাধিক 3টি জাহাজ একসঙ্গে নির্মাণ করা যেতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে ক্রমবর্ধমান কাজের চাপের কারণে একটি ক্রমবর্ধমান ঘন পরিবর্তন হচ্ছে। মেরিনা মনফালকন হল ইতালির প্রথম মেরিনা। 1964 সালে প্রতিষ্ঠা। একটি মার্জিত পরিবেশ এবং আধুনিক কার্যকরী পরিষেবাগুলির বৈশিষ্ট্যযুক্ত, খেলাধুলার জন্য উৎসর্গীকৃত বড় জায়গা এবং বাংলাদেশ রাত্রি যাপনের সম্ভাবনা রয়েছে। এটি একটি প্রাকৃতিক পোতাশ্র, প্রবেশ এবং প্রস্থান করার নিরাপদ স্থান রয়েছে। উত্তর অ্যাড্রিয়াটিক সাগরের, বিশেষ করে বোরা স্বচ্ছ জল এবং কম লবণাক্ততার বিরাজমান বাতাস থেকে সুরক্ষিত। মেরিনা 45 মিটার দৈর্ঘ্য পর্যন্ত পালতোলা নৌকাকে স্বাগত জানায় এবং এর ব্লু ফ্ল্যাগ গুলো ইতালির প্রতিনিধিত্ব করে। মেরিনা মনফালকন ট্রিস্টে বিমানবন্দর এবং প্রধান সড়কগুলির সাথে ভালোভাবে সংযুক্ত। মেরিনায় আপনি 1966 সালে প্রতিষ্ঠা টিটো নর্ডিও সেলিং স্কুল দেখতে পাবেন এবং এখানে দর্শনীয় সুন্দর দৃশ্যগুলো দেখতে ও উপভোগ করতে পারবেন। মনফালকনের সমুদ্র সৈকত খুবই সুন্দর ও চমৎকার পরিবেশ। বাতাসের মৃদু শব্দ ও ঢেউয়ের সুসু শব্দ আপনার মন খারাপ থাকলেও ভালো হয়েছে যাবে। আমি বিকেলে সময়টা সমুদ্র সৈকতে এসেছি। আজকের আবহাওয়া ছিল খুবই ভালো, হালকা রোদে মৃদু বাতাস শরীর ও মন শীতল করে তোলে, যেন অন্য রকম ভাল্লাগার অনুভূতি। মনফালকনের সমুদ্র সৈকতে আমি সন্ধ্যা পর্যন্ত ছিলাম, ফলে এখানে সূর্য অস্তের অপূর্ব সুন্দর দৃশ্যটি দেখে মুগ্ধ হলাম। আপনি যেই কোন সময় এই সৈকতে এসে সৈকতের পাশের রাস্তায় হাঁটতে পারেন ও সমুদ্র স্নান করতে পারবেন নিরাপদ ও নির্ভয়ে।
মনফালকনের সমুদ্র সৈকত খুবই চমৎকার ও মনোমুগ্ধকর পরিবেশ। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল। এখন আমি দাঁড়িয়ে আছি অ্যাড্রিয়াটিক সমুদ্রের মনফালকনের সমুদ্র সৈকতে। এলাকার মাঠটি বেশ সুন্দর। এটি সানবেড শহর সমুদ্র সৈকতে পার ঘেঁষে হাঁটার জন্য দীর্ঘ প্রশস্ত রাস্তা রয়েছে, যেখানে মন খুলে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে হাঁটতে পারেন। এখান থেকে সমুদ্রের গর্জন ও ট্রোইস্টের শহরের প্রাণবন্ত ও মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য দেখতে ও উপভোগ করতে পারবেন। এছাড়াও আশেপাশের উঁচু উঁচু খাড়া পাহাড় পর্বত বেষ্টিত এলাকা ও সমুদ্রের জাহাজ চলাচলের সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এছাড়াও খেলার মাঠ, জলের স্লাইড সহ বাচ্চাদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রাপ্তবয়স্কদেরও বিশেষ ব্যবস্থা রয়েছে। সৈকতের কাছে বার এবং মাটিতে একটি মুদি দোকানও রয়েছে, যেখানে শহরের কেন্দ্রের রেস্তোরাঁ চেয়ে ভিন্ন স্বাদের খাবার খেতে পারেন। উপসাগরের সুন্দর দৃশ্য সহ দুর্দান্ত ছোট স্যান্ডউইচ ও পিৎজার দোকান রয়েছে। তাদের আতিথেয়তা চমৎকার এবং পরিবেশ সত্যি চমৎকার। জলের ওপরে অবস্থিত এবং নিচে হোটেল মিরামার। এটি কিওস্ক থেকে হোটেলে যাওয়ার সবচেয়ে কাছের জায়গায়। এছাড়াও সমুদ্র সৈকতের পানি গোসল করে মনোদেহকে আরামদায়ক করে তুলতে পারেন। মনের আয়েসে যখন ইচ্ছে সাঁতার কাটতে কাটতে ঢেউয়ের সাথে হারিয়ে যেতে পারেন। এখানে সকালে সূর্য ওঠার দৃশ্য ও সন্ধ্যায় সূর্য অস্তের দৃশ্য দেখতে পারবেন। এখানকার সমুদ্রের আশেপাশের যেসব সৈকত রয়েছে এদের মধ্যে 1 ফ্রেঞ্চ রিভেরা সৈকত, 2 বিবুন বিচ সৈকত, 3 সিরেনা বিচ সুইমিং পুল, 4 থার্মাল ওয়াটার পার্ক সৈকত, 5 হেমিংওয়ে সৈকত, 6 ম্যাক্সির বিচ খোলা সিফুড বিচ বার, 7 টিভোলি রেস, 8 সিফুড ইতালিয় সমুদ্র সৈকত, 9 লিগনানো বিচ, 10 ক্যাপালোঙ্গা ক্যাম্পস, 11 গ্রিন বিচ বার এবং টেকঅ্যাওয়ে, 12 রোটুন্ডা বিচ বার, 13 ক্যাম্পিং মালিবু বিচ। এই বিচগুলো মনফালকনের কাছাকাছি সমুদ্র সৈকত। মনফালকন হতে সহজে ভ্রমণ করতে পারবেন। মনফালকনের কাছে বিশেষ করে আকর্ষণীয় হলো প্রথম বিশ্বযুদ্ধের থিম পার্ক, যেখানে আপনি 1915 এবং 1918 সালের মধ্যে সময়কালের যুদ্ধের বাংকার দেখতে পারবেন এবং আপনি পরীক্ষা এবং যোগাযোগ পরীক্ষার মধ্যে হেঁটে চলতে পারবেন। পার্কটির পথ কার্টরোড এবং পরীক্ষার ডলিনে দেই বেরোসাগলির প্রতিরক্ষা এলাকার ওপেন এয়ার মিউজিয়াম, সান মার্টিনো দেল কাসোর ওপেন এয়ার মিউজিয়াম এবং মাউন্ট সান মাইকেলের ওপেন এয়ার মিউজিয়ামে। মনফালকনের পিছনে কার্স্ট পাহাড়ের চূড়ায় আপনি গ্রেট ওয়ার থিম পার্ক দেখতে যেতে পারেন। এটি 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। এটি 2005 সাল হতে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে এবং দর্শনার্থীদের এই ঐতিহাসিক যুদ্ধ অঞ্চলটি অন্বেষণ করার জন্য 3টি ভিন্ন যাত্রাপথ রয়েছে, যেখানে 1915 সালের জুন থেকে 1917 সালের মে মাসের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখানে চমৎকার পরিবেশ সুবিধা এবং পরিষ্কার রাস্তা ও নিরাপদে এখানে পরিদর্শন করতে পারেন। গ্রেট ওয়ারের মনফালকন থিম পার্ক 3টি ভিন্ন পথে ভ্রমণে করা যায়। এখানে পরিদর্শন করার জন্য প্রতিটি ভ্রমণসূচি পরিষ্কারভাবে চিহ্নিত করে এবং তথ্য প্যানেল টানিয়ে রেখেছে কর্তৃপক্ষ, যা দেখে দেখে দর্শনার্থীরা পাহাড়ের চূড়ায় ও পাহাড় জুড়ে ঘুরতে ও গন্তব্যে পৌঁছতে পারে। প্রথম 2টি যাত্রাপথ উচ্চতা 121 মিটারের, উভয়ই অস্ট্রো-হাঙ্গেরিয়ান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, যা ইস্যুজোর ষষ্ঠ যুদ্ধের বিজয়ের পর 1916 সালের আগস্টে ইতালীয় সেনাবাহিনী দ্বারা দখল করা হয়েছিল। আগেটি বেশ কয়েকটি আটকে পড়া পরীক্ষা এবং আর্টিলারি অবস্থান দ্বারা চিহ্নিত করা হয়েছে, যখন পরবর্তীটি সৈন্যদের আবাসন সহ একটি প্রতিরক্ষামূলক লাইন হিসাবে ব্যবহৃত হতো। এই উচ্চতা মহান যুদ্ধের অন্যতম প্রতীকী ইতালীয় নায়ক এনরিকো তোতিকে উৎসর্গ করা হয়েছে। তৃতীয় ভ্রমণসূচি জফ্রে ট্রেঞ্চ এবং ভার্জিন গুহাকে কভার করে। 1915 সালের জুন মাসে ইতালীয়দের দ্বারা একটি মূল হ্যাবসবার্গের প্রতিরক্ষামূলক লাইন অতিক্রম করে। পার্কটি তখন কুজি ট্রেঞ্চ এর উচ্চতা 98 এবং 105 এর মধ্যে, যখন সাবলিসি শহরের কাছে এখানে ইস্যুজোর দশম যুদ্ধের সময় ইতালীয় সৈন্যরা অতিক্রম করেছিল।
মনফালকনের গ্রেট ওয়ার থিম পার্কটি আলপাইন লেফটেন্যান্ট কর্নেল অ্যামেলিও কুজিকে উৎসর্গীকৃত একটি পরীক্ষা দ্বারা সম্পন্ন হয়েছে। কুজিকে উৎসর্গ করার কারণ, তিনি এটিকে আবিষ্কার করেছিলেন এবং এটিকে ঘেরাও করা ঘন গাছপালা থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। এটির পুনরুদ্ধার 1998 সালে সম্পূর্ণ হয়েছিল তার মৃত্যুর পরে মনফালকনের আলপিনি গ্রুপ দ্বারা, যারা তাকে এই প্রসারিত পরীক্ষাটি উৎসর্গ করতে চেয়েছিল। খননটি কাইপথ 84 বরাবর অবস্থিত প্রধান ইতালীয় লাইনে এবং কোটা 104 পর্যন্ত পূর্ব দিকে বিকশিত হয়, যেখানে এটি একটি ড্রাম দিয়ে শেষ হয়। এমন একটি এলাকা যেখানে প্রথম লাইনের পরীক্ষা একটি বৃত্ত গঠন করে। অন্যদিকে এটি কোটা 98 এর মধ্য দিয়ে যাওয়া পিছনের লাইনের সাথে সংযোগ করে এবং তারপরে জোফ্রে ট্রেঞ্চের সাথে সংযোগ করে। 2 মিটার গভীর এবং আনুমানিক 1.5 মিটার চওড়া, এটি প্রায় 30 মিটার পর্যন্ত বাঁকা গলিগুলি পথে সামনের দিকে প্রসারিত হয়েছে। খনন কাজ এবং পরীক্ষায় সম্পূর্ণরূপে হেঁটে যাওয়া যায়। আমি এসএম কামরুজ্জামান বুজজল এখন এই পরীক্ষা বাংকার গুলোর মধ্যে দিয়ে হাঁটতেছি আর অবাক হয়ে অনুধাবন করছি প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধের সময়ের পরিস্থিতি ও যোদ্ধাদের কৌশল এবং বাংকার গুলোর অবস্থান। এখানে উল্লেখ্য যে আমি এখন আছি আলপুস পর্বতের চূড়ায় আর এই পাহাড়ের চূড়ায় বাংকার গুলোর অবস্থান। আর এই পাহাড়ের চূড়ায় বাংকার গুলোর হতে যুদ্ধ পরিচালনা হতো। পুরো পরীক্ষার মধ্যে আপনি দেখতে পাবেন কিভাবে রাইফেলম্যানদের জন্য বাংকার হতে গুলি চালানোর জন্য ফাঁকগুলি রাখা হয়েছে এবং একটি মেশিনগান স্থাপন করা এবং 2টি আশ্রয় গুহা শহর রণক কৌশলগুলি দেখতে পারেন। আমি এসএম কামরুজ্জামান বুজজল এখন আছি মনফালকনের কাস্ট পাহাড়ের পাদদেশে একটি গুহার সামনে। গুহাটি বর্তমানে আটকে রেখেছে লোহার খাঁচা দিয়ে, যেখানে ভিতরে প্রবেশ নিষেধ। কথিত আছে এই গুহাটি একটি সুড়ঙ্গ পথ যেটি পাহাড়ের চূড়া পৌঁছেছে। এই গোপন সুড়ঙ্গ পথ দিয়ে ওই সময় রঘুয়া দুর্গের ও পাহাড়ের উপরে গোপন স্থানে যাতায়াত করত। আমি আপনাদের আগেই কিছু সুড়ঙ্গ পথ দেখিয়েছি যেখানে আলপাইন পাহাড়ের চূড়ায় অবস্থিত। সেই পথের সাথে এই সুড়ঙ্গটি একসময় মিলিত ছিল বলে ধারণা করা হয়। প্রাগৈতিহাসিক সময়ে মনফালকন অঞ্চলে ক্যাস্টেলিয়ারি নামে বেশ কয়েকটি সুরক্ষিত গ্রাম ছিল। পাহাড়ে কিছু তাপীয় ভবন তৈরি করা হয়েছিল যা ইনসুলে ক্লারি নামে পরিচিত। অস্ট্রোথ, বাইজেন্টাইন, লোম্বার্ড এবং ফ্রাঙ্কিশ আধিপত্যের পরে মনফালকন 967 থেকে শুরু করে অ্যাকুইলিয়ার প্যাট্রিয়ার্কদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। 3 দিন অবরোধের পর 1420 সালে ভেনিসিয়ানরা এটি জয় করে নেয়। এরপর এটি 1511 সাল পর্যন্ত দখলে রেখেছিল, যখন এটি 1513 সালে হ্যাবসবার্গ সম্রাট ম্যাক্সিমিলিয়ান প্রথমের সৈন্যদের দ্বারা দখল ও ধ্বংস করেছিল, যারা রোকা দুর্গ ধ্বংস করেছিল। এরপর 1521 সালে এটি ভেনিস প্রজাতন্ত্রে ফিরিয়ে দেওয়া হয়, যার অধীনে এটি 1797 সালের ক্যাম্পো ফর্মিও চুক্তির মাধ্যমে এটির বিলুপ্তি পর্যন্ত রয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়ান বোমা হামলার সময় মনফালকনে আদ্রিয়ার কারখানা 1805 থেকে 1814 সালে নেপোলিয়নের পতন পর্যন্ত এটি ফরাসি সাম্রাজ্য দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তারপরে এটি অস্ট্রিয়ান সাম্রাজ্যের অংশ ইলিরিয়ার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় শহরটি 1915 সালে ইতালীয় বাহিনীর দ্বারা দখল করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটিতে বারবার বোমা হামলা হয় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্যাসিবিলের আর্মিস্টিসের পরে এটি ইতালীয় প্রতিরোধের কেন্দ্রে পরিণত হয় এবং যুদ্ধের শেষে এটি সংক্ষিপ্তভাবে যুগোস্লাভ সৈন্যদের দ্বারা দখল হয়ে যায়। ট্রিয়েস্ট ইতালির জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একটি শহর। ট্রিয়েস্তে প্রায় 2 লক্ষ জনগণ এই এলাকায় নিয়মিত বাসিন্দা। এটি একটি বিশেষ মর্যাদাযুক্ত পৌরসভা।
ইতালীয় অঞ্চলের ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়া বিভাগের রাজধানী ট্রিয়েস্তে। আমি এস.এম. কামরুজ্জামান। আজ আমি আপনাদের ইতালির ঐতিহাসিক ও জনপ্রিয় এই ট্রিয়েস্তে শহর সম্পর্কে পরিচয় করিয়ে দিব। যে অঞ্চলে ট্রিয়েস্ট শহরটি বর্তমানে দাঁড়িয়ে আছে এবং এর কার্স্ট পশ্চিমাঞ্চল নিওলিথিক যুগে মানুষের জন্য একটি স্থিতিশীল আবাসে পরিণত হয়েছিল। প্রাগৈতিহাসের সময়কালে থেকেই এই অঞ্চলে বিকাশ লাভ করতে শুরু করে। ইন্দো ইউরোপীয় জনসংখ্যা উত্তর পশ্চিম বলকান উপদ্বীপে এবং ইতালীয় উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলের একটি অংশে মেসাপেয়ারা প্রাচীনকালে বসতি স্থাপন করেছিল। আধুনিক ঐতিহাসিক কেন্দ্রের এলাকায় আধুনিক ট্রিয়েস্টের প্রথম নিউক্লিয়াসের ভিত্তিটি ভেনিসাসীদের বলে মনে করা হয়, যেমনটি নামের অংশের ভেনিসীয় শিকড় দ্বারা প্রমাণিত। ঐতিহাসিকরা এই বিষয়ে একমত যে রোমান টেরগেস্ট পরবর্তীকালে একটি কাস্ট্রামে পরিণত হয়, অর্থাৎ একটি শিবির যেখানে রোমান সেনাবাহিনীর সৈন্যরা স্থায়ীভাবে বসবাস করত। এই কারণে এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক বন্দর হয়ে ওঠে। রিপাবলিকান যুগের শেষের দিকে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মাঝামাঝি সময়ে টেরগেস্টে উপনিবেশ করা হয়েছিল। পরে এটি রেজিও এক্স ভেনেটিয়া অ্যাট হিস্ট্রিয়ার অংশ হয়ে ওঠে। টার্গেস্টে উপরের অ্যাড্রিয়াটিকের উত্তরের অংশ। শহরের অঞ্চলটি প্রধানত একটি পাহাড়ি ঢাল দ্বারা দখল করা হয়েছিল, যা শহরের আশেপাশের অঞ্চলগুলিতেও একটি পাহাড়ে পরিণত হয়েছিল। সাম্রাজ্যের যুগে ট্রিয়েস্তে উন্নত ও সমৃদ্ধ হয়েছিল। 33 খ্রিস্টপূর্বাব্দে বসতিটি উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। সে সময়ের দেয়াল এবং টাওয়ারগুলি রয়েছে গেছে, যেমন দক্ষিণের গেট, তথাকথিত রিচার্ড সার্চ, অক্টাভিয়ানো অগাস্টোর ফোরাম এবং থিয়েটার। পশ্চিমী রোমান সাম্রাজ্যের পতনের সাথে ট্রিয়েস্তে একটি শক্তিশালী পতনের সময় অনুভব করেছিল এবং একটি ছোট মাছ ধরার গ্রামে পরিণত করেছিল। এটি 788 সালে পর্যন্ত বাইজেন্টাইন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর ট্রিয়েস্টের ডায়োসিসটিও 948 সালে এই অঞ্চলের উপর পূর্ণ সামরিক ক্ষমতা লাভ করে। 1295 পর্যন্ত স্থায়ী হয়েছিল। শহর পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে ট্রিয়েস্টকে একটি ভালো বাণিজ্যিক বিকাশের অনুমতি পায়, যা 1463 সালে ভেনিস প্রজাতন্ত্রের সাথে সংঘর্ষের দিকে পরিচালিত করে। শতাব্দীর প্রাচীন ট্রিয়েস্ট ভিটিকালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হল প্রোশেকো ওয়াইন, যা প্রোশেকো দুর্গ থেকে এর নাম নেওয়া হয়েছে। এই ওয়াইনের উৎপাদন শীঘ্রই ট্রিয়েস্টের পৌরসভার সীমানা ছাড়িয়ে বিস্তৃত লাভ করে। গরিজিয়া এলাকা, ফ্রিউলি ডালমাটিয়া এবং সর্বোপরি ভেনেটোতে অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে মধ্যযুগে এটি বিশ্বের অন্যতম বিখ্যাত ওয়াইন হয়ে ওঠে। মধ্যযুগের পর ট্রিয়েস্তে অস্ট্রিয়ার অঞ্চলের অধিভুক্ত ছিল। ট্রিয়েস্ট ছিল ট্রেন্টোর সাথে ইতালীয় এর প্রধান কেন্দ্রগুলির মধ্যে একটি। 19 শতকের শেষ দশকে এবং 20 শতকের শুরুতে ইতালীয় ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত সমস্ত অঞ্চলে বা ইতালীয় ভাষাভাষীদের দ্বারা জনবহুল বা শতাব্দীর প্রাচীন ঐতিহাসিক, ভাষাগত এবং সাংস্কৃতিক বন্ধন দ্বারা ইতালির সাথে সংযুক্ত। ফলে অস্ট্রিয়ার সাথে ইতালির ভৌগোলিক সীমানা নিয়ে বহুবার যুদ্ধ ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে অস্ট্রিয়া পরাজিত হয়। এরপর হতে ট্রিয়েস্তে ইতালির রাজ্যের সাথে সংযুক্ত করে। বিশ্বযুদ্ধের শেষে ইতালিতে ট্রিয়েস্টের সংযুক্তির সাথে শেষ হয়েছিল, যার পরে ইতালীয় ভাষা হয়ে ওঠে ট্রিয়েস্তের শুধুমাত্র অফিসিয়াল ভাষা। এর শহরের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ট্রিয়েস্ট একটি সাম্রাজ্যিক শহর এবং রাজধানী ছিল প্রথমে অস্ট্রিয়ান উপকূল, তারপর ট্রিয়েস্ট প্রদেশের। এটি ভূমধ্যসাগরীয়,
মধ্য ইউরোপীয় এবং স্লাভিক বৈশিষ্ট্য মিশ্রিত করে বহু শতাব্দী ধরে মধ্য ও দক্ষিণ ইউরোপের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে শহরের সুনাম অর্জন করে চলছে, এবং এই অঞ্চলটি সবচেয়ে জনবহুল এবং ঘনবসতিপূর্ণ পৌরসভা এলাকা। পিয়াজা ডেল লিভেতা ইতালির ট্রিয়েস্তে শহরের প্রধান প্রাণকেন্দ্র অবস্থিত। পিয়াজা ডেল লিভেতা এক পাশে রয়েছে ট্রিয়েস্তে বাস স্টেশন ও রেল স্টেশন, অন্য পাশে ট্রিয়েস্তে পোর্ট, অপর পাশে ত্রিয়েস্তের গুরুত্বপূর্ণ ভবনগুলো। আশেপাশের সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভালো লাগার মতো একটি এলাকা। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ এখান অবস্থান করছি ট্রিয়েস্তে শহরের পিয়াজা ডেল লিভেতার সামনে। এখানে এসে আমার মেয়ে কারিমা খুবই এক্সাইটেড ও খুশি। সে চারপাশের সুন্দর পরিবেশ দেখে উল্লিসিত। অস্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথের ভাস্কর্য। 1897 সালে অস্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথের উদ্দেশ্যে উৎসর্গীকৃত স্মৃতিস্তম্ভ, যা সিসি নামে পরিচিত, ট্রেন স্টেশনের সামনে ট্রিয়েস্টের পিয়াজা লিবার্তে স্থানে স্থানান্তরিত করা হয়েছে। ইতিহাসের সেই সময়ে ট্রিয়েস্টকে কাঁপানো অপ্রতিরোধ উত্তেজনার কারণে 1921 সালে এখান থেকে এটি সরিয়ে নেওয়া হয়েছিল। পরে এখানে পুনরায় স্থাপন করা হয়। ভাস্কর ফ্রান্স শেইফার্টের ব্রোঞ্জ এবং মার্বেল দিয়ে তৈরি এই মূর্তিটি ট্রেনে করে ট্রিয়েস্টে আগত পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাইস্টের বন্দর হল ট্রিয়েস্তে শহরে অবস্থিত একটি বন্দর, যা ট্রাইস্টের উপসাগরে অবস্থিত এবং শহরের উপকণ্ঠে রেলওয়ে স্টেশনের পাশে অ্যাড্রিয়াটিক অবস্থিত। প্রতি বছর 62 মিলিয়ন টন পরিবহন করে, যার মধ্যে 2017 সালে 75% পেট্রোলিয়াম পণ্য পরিবহন করে, যা ইতালিতে পণ্য পরিবহনের জন্য প্রথম। এটি ভূমধ্যসাগরের প্রধান তেল বন্দর। 2020 সালে ট্রিয়েস্টের বন্দরটি 54 মিলিয়ন টন পণ্য হ্যান্ডেল করেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানটি হচ্ছে বন্দরের গেটের সামনে ও বাস স্টেশনের পাশে। 1717 সালে অ্যাড্রিয়াটিকে ন্যাভিগেশনের স্বাধীনতা ঘোষণা করার পর এবং 1719 সালে পবিত্র রোমান সম্রাট সাম্রাজ্যের হ্যাবসবার্গের ষষ্ঠ চার্লস কর্তৃক বিনামূল্যে বন্দর লাইসেন্স প্রদানের পর 18 শতকে ট্রিয়েস্ট বন্দরের ইতিহাস শুরু হয়। 1745 সালে এবং 1769 সালের পেটেন্টের মাধ্যমে অস্ট্রিয়ার মারিয়া থেরেসা একটি মুক্ত বন্দরের প্রকৃতি নিশ্চিত করেছেন। 1809 সালের ভিয়েনার শান্তির চুক্তির সাথে বন্দরটি ফরাসি আধিপত্যের অধীনে আছে। নেপোলিয়নের পরাজয়ের পর এবং 1814 সালের প্যারিসের শান্তির পর অস্ট্রিয়ান সরকার পুনরায় ফিরে পায়। বন্দরটি ধীরে ধীরে সামুদ্রিক এবং স্থল পরিবহনের মধ্যবর্তী সংযোগস্থলে একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ স্থান দখল করতে শুরু করে, যা অ্যাড্রিয়াটিক সাগরের করিডোরকে কাজে লাগায়। ট্রিয়েস্টের মুক্ত বন্দর হল একটি নন কাস্টমস কমিউনিটি ফ্রি পোর্ট। 2013 সাল থেকে ট্রাইস্টে বন্দরটি ইতালীয় বন্দরগুলোর মধ্যে সবচেয়ে বেশি মালবাহী বন্দর এবং এটি দক্ষিণ ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। ফেরির চলাচলের ক্ষেত্রে ট্রাইস্টের বন্দরটি তুরস্ক এবং ইউরোপের মধ্যে বৃহত্তম সমুদ্র মহাসড়কের মালিকানা রয়েছে। কন্টেইনার ট্রাফিকের ক্ষেত্রে ট্রিয়েস্টের বন্দরটি বিশ্বের বড় বড় কোম্পানি যেমন মায়োস্ক, সিএমই, সিজিএম, এমএসসি, এভারগ্রিন, জিআইএম, সাবমারিন এবং কসকো দ্বারা ব্যবহৃত হয় এবং এটি কোপারের পরে এবং ভেনিসের আগে অ্যাড্রিয়াটিকের দ্বিতীয় কন্টেইনার বন্দর। ট্রিয়েস্টের বন্দরে একটি আধুনিক যাত্রী টার্মিনালও রয়েছে। ট্রিয়েস্টের গ্র্যান্ড ক্যানেল হল একটি নৌযানযোগ্য খাল যা শহরের কেন্দ্রস্থলে বর্গো তেরেসিয়ানোর কেন্দ্রে অবস্থিত। ওয়ে স্টেশন এবং পিয়াজা ইউনিটা দি ইতালিয়ার মধ্যে প্রায় অর্ধেক পথ।
পোর্টো ভেচিওর সান জর্জিও বেসিন থেকে শুরু বা প্রবেশদ্বার সহ। এটি 1754 সালে ভেনিসিয়ান মাত্তেও পিরোনা এটি নির্মাণ করছে। লবণের প্যানগুলির প্রধান সম্রাটের জন্য আরও খনন করা হয়েছিল। তার প্রাথমিক কনফিগারেশনে খালটি আজকের চেয়ে দীর্ঘ ছিল এবং সান্ট আন্তোনিওর গির্জা পর্যন্ত দীর্ঘ। অমিনাল অংশটি প্রকৃতপক্ষে 1934 সালে ভরাট করা হয়েছিল। পুরানো শহর ধ্বংসের ফলে ধ্বংসস্তূপ দিয়ে এইভাবে বর্তমান পিয়াজা সান্ট আন্তোনিও তৈরি হয়। শান্ত আন্তোনিও তাওমাতুর্গোর প্রধান ধর্মযাজক গির্জাকে সাধারণত শান্ত আন্তোনিও নোভোর গির্জা বলা হয়। বর্গো তেরেসিয়ানুর প্রধান ধর্মীয় ভবন এবং ট্রিয়েস্টের কেন্দ্রস্থলে এবং পিয়াছা শান্ত আন্তোনিও নভো এর মধ্যে অবস্থিত। সান্ট আন্তোনিও তাওমাতুর্গোর চার্চ 1808 সালে শুরু হয়েছিল। ভবনের সম্মুখভাগে 6টি আইনিক কলাম রয়েছে। এছাড়াও মূল সম্মুখভাগে অ্যাটিকের মধ্যে 1842 সালে ফ্রান্সিসকো বোসার দ্বারা ভাস্কর্য করা 6টি মূর্তি রয়েছে, যেখানে সান বিয়াস্টো, সান সার্জিও, সান সার্ভোলো, সান মাংরো, সান ইউফেমিয়া এবং সান্তা টেকলাকে চিত্রিত করা হয়েছে। পিয়াছা ডেল বরোচা এটি ট্রিয়েস্টের বাণিজ্যিক জীবনের স্পন্দিত হৃদয়। এই স্কোয়ারে পুরো শহরের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান একটি সুনির্দিষ্ট ভবন রয়েছে, এর মধ্যে স্টক এক্সচেঞ্জ, চেম্বার অফ কমার্স, কিছু ব্যাংক এবং ফ্যাশন শপ। এই স্কোয়ারটি পিয়াজা ডেলা বর্ষা যে জায়গাটি দাঁড়িয়ে আছে সেটি একসময় শহরের দেয়ালের ঠিক বাইরে অবস্থিত ছিল। ডেল বরোচায় এর আশপাশের মানুষের চলাচল ও ব্যস্ততায় বোঝা যায় এখানে ব্যবসা বাণিজ্য সুসংগঠিত অবস্থা। জায়ান্টস সিঁড়ি, দ্য জায়ান্টস স্টেয়ারকেস হল ট্রিয়েস্টের শহরের ভিতরে অবস্থিত একটি সিভিল ওয়ার্ক। এটি পিয়াজা কার্লো গোর্নির গোড়া থেকে শুরু হয় এবং ভায়া দেল মন্টে হয়ে সান বিয়াস্টো পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছেছে। 1838 সালে এটি শুধুমাত্র বেলে পাথরের ধাপ দিয়ে তৈরি ছিল, যা পিয়াজা কার্লো গোল্ডনি। ধাপগুলির উচ্চতা এবং খাড়াতার কারণে ট্রিয়েস্টের লোকেরা বলেছিলেন যে তারা দৈত্যদের জন্য ডিজাইন করা হয়েছে। 1945 সালের 2 বছরের সময়ে 2টি টানেল তৈরি করা হয়েছিল। নির্মাণ এই প্রকল্পটি রোগেরও বার্লাম এবং তার ছেলে আরডুইনোর কাজটি সম্পন্ন করেছে। জায়ান্টস সিঁড়ির মাঝখানে, যেখানে 2টি প্রারম্ভিক র্যাম্প ছেদ করে এবং একটি লুকআউট তৈরি করে, সেখানে একটি খালি জায়গা রয়েছে যেখানে একটি মূর্তি বসানো হয়েছে। কাঠামো গঠন শৈলী খুবই সুন্দর ও চমৎকার। ফন্টানা দি মন্টোজা, ফন্টানা দি সান বিয়াস্টো পার্কো ডেলা রিমেম্ব্রাঞ্জা এর পাশে অবস্থিত। এটি একটি কেন্দ্রীয় পঞ্চভুজ ওবেলিস্ক সহ একটি বড় কংক্রিটের ফোয়ারা। সত্যিই এতটা আকর্ষণীয় ও সুন্দর দৃষ্টিনন্দন ফোয়ারা। ফোয়ারাটি 1938 সালে ইতালির রাষ্ট্রপতি মুসোলিনির ট্রিয়েস্তে সফরের জন্য নির্মিত হয়েছিল। ফোয়ারাটি ট্রিয়েস্তে পাহাড়ের চূড়ায় ও সান বুস্তো দুর্গের পাশে তৈরি করা হয়েছে, যা প্রবেশদ্বারের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সান বিয়াস্টোর দুর্গ হল একটি দুর্গ জাদুঘর যা ট্রিয়েস্তে পাহাড়ে অবস্থিত। একটি ঐতিহাসিক বাসস্থান হিসেবে এটি 2000-এর দশকে পুনরুদ্ধার করা হয়েছিল এবং ট্রিয়েস্টের মিউনিসিপ্যালিটি দ্বারা একটি নাগরিক জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে শিলালিপি, ভাস্কর্য, বেস রিলিফ এবং রোমান যুগের স্থাপত্যের খণ্ডাংশ রয়েছে। প্রথমে হ্যাবসবার্গের ফ্রেডেরিক তৃতীয়, যার আধিপত্যের অধীনে তখন শহরটি ছিল। 1469 সালটি ইতিহাসে ট্রিয়েস্টের ধ্বংস এর বছর হিসেবে রয়ে গেছে।
শহরটিতে অস্ট্রিয়ান আক্রমণের পরে এবং পরবর্তীতে গণহত্যা, লুটপাট এবং প্লেগের পরে ট্রিয়েস্টের জনগণকেও আনুষ্ঠানিক শাস্তির শিকার হতে হয়েছিল, যা তাদের নিজস্ব খরচে বিজয়ীদের জন্য একটি দুর্গ তৈরি করতে হয়েছিল। ক্যাপিটোলিন পাহাড়ের উপরে ভেনিসীয় দুর্গের ধ্বংসাবশেষে দুর্গটি নির্মিত হয়েছিল। এটি একটি বর্গাকার টাওয়ার সংলগ্ন একটি দ্বিতল ভবন। এটি একটি শক্ত সামরিক পোস্ট। 16 শতকের গোড়ার দিকে, যখন শহরটি অস্থায়ীভাবে ভেনিসিয়ানদের আধিপত্যের অধীনে চলে যায়, এই প্রথম নির্মাণটি একটি উচ্চ অর্ধবৃত্তাকার প্রাচীর দিয়ে প্রসারিত করা হয়েছিল। আমি এস.এম. কামরুজ্জামান বুজজল এখন দাঁড়িয়ে আছি। ওয়ার মেমোরিয়াল হলো একটি স্মৃতিস্তম্ভ যা প্রথম বিশ্বযুদ্ধের পতিত ট্রিয়েস্ট সৈন্যদের জন্য উৎসর্গ করে নির্মিত হয়েছে, যা ট্রিয়েস্টের কোলে ডি সান বিয়েস্টোর স্মৃতি পার্কের মধ্যে অবস্থিত। ট্রিয়েস্ট ওয়ার মেমো 1935 সালের রাজা ভিক্টোরিও ইমানুয়েল তিনের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। স্মৃতিস্তম্ভটি একটি ঢালাই লোহার ভাস্কর্য গোষ্ঠী নিয়ে গঠিত, যা ট্রিয়েস্টের ভাস্কর অ্যাটিলিও সেলভা তৈরি করে, যা তুস্কান স্থপতি এনরিকো দ্বারা ডিজাইন করা। সাদা ইস্ট্রিয়ান পাথরের ভিত্তির উপর অবস্থিত। ডেবিও পূর্বে স্টাডিও দেই মার্মি এবং রোমের পালাজো ডেলা ফার্নেসিনের লেখক। সব মিলিয়ে স্তম্ভটি প্রায় 5 মিটার উঁচু। সেন্ট জাস্টিনের পাহাড়, যার উপরে ক্যাসেলটি বা একটি দুর্গ রয়েছে, এটির কৌশলগত অবস্থানের কারণে সর্বদা রোমান আমলের এই দুর্গের গুরুত্বপূর্ণ অনেক বেশি ছিল। সেন্ট জাস্টিন ক্যাসেল 15 শতকের আগের নির্মাণ করা হয়। দুর্গটির দেওয়ালের পুরুত্ব অনেক বেশি ও খুবই শক্তিশালী কাঠামো। দেয়ালের উচ্চতা অনেক বেশি, যা ওই সময়ে অতিক্রম করা অসম্ভব ছিল। আমি এস.এম. কামরুজ্জামান বুজজল এখন অবস্থান করছি পাহাড়ের চূড়ায় দুর্গটির ভিতরে। এখানে প্রাচীন রোমান কাঠামোর শৈলী বিদ্যমান, যা রোমান আমলে তৈরি করা একটি শক্তিশালী দুর্গ হিসেবে। ব্যাসিলিকা ক্যাথেড্রাল ডি সান বিয়েস্টো মার্টিয়ার, সেন্ট জাস্টাসকে উৎসর্গীকৃত একটি রোমান ক্যাথলিক ক্যাথিড্রাল এবং উত্তর পূর্ব ইতালির ইস্ট্রিয়ান উপদ্বীপে ট্রিয়েস্টের প্রধান গির্জা। এটি ট্রিয়েস্টের বিশপের আসন। বেল টাওয়ারের ফ্রেমে সেন্ট জাস্টাসের একটি মূর্তি সহ ক্যাথেড্রালের সম্মুখভাগ বাম দিকে। সর্বপ্রথম ধর্মীয় স্থাপনাটি 6ষ্ঠ শতাব্দীতে একটি রোমান প্রোপিলিয়ার উপর নির্মিত হয়েছিল। এটি সাধারণত ক্যাপিটোলিন মন্দির নামে পরিচিত ছিল। পিয়াচা উনিতা বা উনিতা চত্বর হল উত্তর পূর্ব ইতালির একটি সমুদ্রবন্দর শহর ট্রিয়েস্টের শহরের প্রধান চত্বর। পাহাড়ের পাদদেশে সান বিস্টোর দুর্গের সাথে অবস্থিত। বর্গক্ষেত্রটি অ্যাড্রিয়াটিক সাগরের মুখোমুখি। এটি প্রায়শই সমুদ্রের পাশে তীরবর্তীতে অবস্থিত ইউরোপের বৃহত্তম স্কয়ার বলা হয়। স্কয়ারটি সেই সময়ে নির্মিত হয়েছিল যখন ট্রিয়েস্ট অস্ট্রিয়ান হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ছিল এবং এর আশেপাশে চত্বরের চতুর্পাশে রয়েছে শহরের পৌরসভা ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাসাদগুলো। পিয়াচা উনিতা ইতালিয়া, যার নেতৃত্বে বা প্রধান ভবনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ট্রিয়েস্তে সিটি হল বা টাউন হল। 1919 সালের আগে এটি পিয়াচা গ্র্যান্ডে বা গ্রেট স্কয়ার নামে পরিচিত ছিল। স্থানীয় স্লোভেনীয়রা এখনো এটিকে ভেলিকি ট্রাক বাই গ্রেট স্কয়ার হিসেবে উল্লেখ করে। স্কয়ারটি মাঝে মাঝেই একটি কনসার্ট ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যেখানে গ্রিন ডে 2014 সালে তাদের 99টি বিপ্লব সফরে একটি অনুষ্ঠানের জন্য স্কয়ারটিকে একটি ভেন্যু হিসেবে ব্যবহার করেছিল। 2016 সালে এটি হেভি মেটাল ব্যান্ড আয়রন মেডেন একটি কনসার্ট ভেন্যু হিসেবে ব্যবহার হয়েছিল।
স্কয়ারটি মাঝে মাঝে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সফর এবং বৈঠকের জন্য ব্যবহৃত হয়। নভেম্বর 2013 সালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সেখানে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেটার সাথে দেখা করেন। বলকান সামিট। 7 জুন 2024 পোপ ফ্রান্সিস ইতালিতে ক্যাথলিকদের 50তম সামাজিক সপ্তাহের অংশ হিসেবে স্কয়ারে পবিত্র গণ উদযাপন করেছিলেন। ফলে উমিতা চত্বরটি একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ চত্বর যেখানে সামাজিক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল। এখন আছি ইতালির বিখ্যাত শহর ট্রিয়েস্টের পিয়াজা দেল ইউনিটা এর চত্বরে। আজ এখানে বিশ্বের নামিদামি সব ব্র্যান্ডের গাড়ির প্রদর্শনী ও মেলা বসেছে। আজ আমি এখানে এসে খুবই এক চমৎকার অনুভূতি উপভোগ করলাম, কারণ একসঙ্গে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দামি গাড়িগুলো সচক্ষে দেখলাম ও এই গাড়িগুলো সুন্দর ডিজাইন ও মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় কালার উপভোগ করলাম। সারা বিশ্বে বিত্তশালীরা যেমন দামি গাড়ি ব্যবহারের প্রতিযোগিতায় উঠে পড়ে নেমেছেন, আর তাদের কথা চিন্তা করেন নামিদামি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তৈরি করছে অবিশ্বাস্য দামের গাড়ি, সুন্দর মডেল ও আকর্ষণীয় ডিজাইনের চমৎকার অত্যাধুনিক সকল সুবিধা বিশিষ্ট গাড়ি। এই পিয়াজা দেল ইউনিটা ট্রিয়েস্তে চত্বরে প্রায় বিশ্বের সকল দামি প্রতিষ্ঠানের গাড়ি এখানে প্রদর্শন করতেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি ভেনেনো, ফেরারি, পোর্শে, মার্সেডিস-বেঞ্জ, রোলস-রয়েলস, টেহলা, টয়োটা, আউডি, হোন্ডা, বিএমডব্লিউ, ভক্সওয়াগন, পোর্শে, ফোর্ড, সুজুকি, মারুতি, বেন্টলে, টাটা, ল্যান্ড রোভার, ফিয়াট ও পেজুত সহ বিশ্বের সকল ব্র্যান্ডের গাড়িগুলো এখানে প্রদর্শন হচ্ছে। ক্রেতারা এখানে এসে দেখে শুনে বিভিন্ন ধরনের তথ্য জেনে তাদের পছন্দ মতো গাড়ি অর্ডার করতে পারে। এমন একটি সুন্দর ও চমৎকার মেলা উপভোগ করে খুব আনন্দ পেলাম। পিয়াজা ভিত্তোরিও ভেনেটো। স্কয়ারের মাঝখানে ট্রাইটনস ফোয়ারা এর পিছনে রেলওয়ে ভবন রয়েছে। ট্রিয়েস্টে ট্রিটনের ফোয়ারা পোস্ট অফিসের সামনে পিয়াজা ভিত্তোরিও ভেনেটোতে অবস্থিত। এটি রোমের আগের ঝর্ণার অনুরূপ। ঝর্ণার খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন এবং দর্শনীয়। পুলের মাঝখানে বিশাল পরিসংখ্যান রয়েছে দুটি, ট্রাইটন এবং নেরেইড। তারা একটি ভারী ভারের নিচে বাঁকানো একটি বিশাল শেল ধরে রয়েছে, যেখান থেকে জলের স্রোত প্রবাহিত হয়। মূর্তিগুলি ক্ষুদ্রতম বিশদে পরিমার্জিত হয়, যা একটি কাল্পনিক চরিত্র মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই দৃষ্টিনন্দন ফোয়ারাটিকে। পিয়াজা ভিত্তোরিও ভেনেটো হল ত্রিস্টের একটি বর্গ, যা বর্গো তেরেসিয়ানো পাড়ায় অবস্থিত। পালাজ্জো ডেলে ফেরোভি ডেলো স্ট্যাটো হল ত্রিস্তেতে 19বিংশ শতাব্দীর একটি বিল্ডিং, যা শহরের কেন্দ্রস্থলে পিয়াজা ভিত্তোরিও ভেনেটোতে অবস্থিত। ভবনটি মাটির উপরে 5 তলা বিশিষ্ট। রোমান থিয়েটার। ট্রিয়েস্তের রোমান থিয়েটারটি সান গিউস্টো পাহাড়ের পাদদেশে, শহরের কেন্দ্রে, পুরানো শহরের প্রান্তে, ডোনোটা এবং দেল তেত্রো রোমানোর মধ্যবর্তী স্থানে অবস্থিত। রোমান থিয়েটার নির্মাণের সময় থিয়েটারটি শহরের প্রাচীরের বাইরে এবং সমুদ্রতীরে অবস্থিত ছিল। পাহাড়ের প্রাকৃতিক ঢালের সুবিধা নিয়ে নির্মিত, বিভিন্ন উৎসের উপর নির্ভর করে 3500 থেকে 6000 দর্শকদের বসার ব্যবস্থা আছে। থিয়েটারটির নির্মাণকাল খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর শেষের দিকে।
পরবর্তীতে এটিকে খ্রিস্টীয় ২য় শতাব্দীর শুরুতে সম্প্রসারিত করা হয়েছিল, যা বিভিন্ন শিলালিপিতে উল্লিখিত। থিয়েটারটি খননকালে প্রাপ্ত মূর্তি এবং শিলালিপিগুলি টেরোজেস্টিনো ল্যাপিডারিতে সান বিয়াস্টোর দুর্গে এবং দুর্গের নাগরিক জাদুঘরে সংরক্ষিত আছে। থিয়েটারটি উল্লম্বভাবে 5টি সিঁড়ি সহ সেক্টরে এবং অনুভূমিকভাবে 2টি স্তরের করিডোর দ্বারা বিভক্ত একটি শক্তিশালী অর্ধবৃত্তাকার প্রাচীর। মিরামারে ট্রাইস্টে শহরের কেন্দ্র থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। মিরামারের সংলগ্ন পার্কের সাথে মিরামের দুর্গ থেকে এর নাম নেওয়া হয়েছে। 1986 সালে প্রতিষ্ঠা মিরামের সামুদ্রিক প্রাকৃতিক রিজার্ভ মিরামের প্রমন্টরির চারপাশে বিস্তৃত। এটি একটি সম্পূর্ণ সুরক্ষিত এলাকা, যার বর্ধিত 30 হেক্টর এবং অন্য 90 হেক্টরের আংশিক সুরক্ষা এলাকা দ্বারা বেষ্টিত। 1994 সালে প্রতিষ্ঠা। আশেপাশের এলাকাটি বিখ্যাত পার্কের প্রান্তে গ্রিগনানো থেকে মিরামারের রেলওয়ে স্টেশন পর্যন্ত বিস্তৃত এলাকা। মিরামেরে ক্যাম্পে কিছু বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের রয়েছে, যার মধ্যে রয়েছে আইসিটিপি, তাত্ত্বিক পদার্থবিদ্যার সহ আরো অনেক গবেষণা কেন্দ্র। ভিক্টোরিয়া লাইট, যা ভিক্টোরি লাইটহাউস নামেও পরিচিত, যা ইতালির ট্রিয়েস্টে অবস্থিত একটি সক্রিয় বাতিঘর, যা ট্রিয়েস্টে উপসাগরের পাশে এটি স্ট্রাডা দেল ফ্রিউলির কাছে গ্রেটা পাহাড়ে অবস্থিত। 213 ফুট উচ্চতার এটি বিশ্বের সবচেয়ে উঁচু বাতিঘরগুলির মধ্যে একটি। বাতিঘরের টাওয়ারের চূড়ায় একটি মণিমুগ্ধকর ও দৃষ্টিনন্দন চমৎকার ভাস্কর্য রয়েছে। আমি এসএম কামরুজ্জামান বুজজল আরো একটি নতুন ভ্রমণ এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকলকে এসএম ব্লগের পক্ষ হতে স্বাগতম ও অভিনন্দন। আমি আজ আছি ইতালির ওদিন শহরে। ওদিন প্রদেশ ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি অপ্রশাসনিক ইউনিট এবং ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়ার বিভাগের অধীনে হল রাজধানী। কিন্তু প্রদেশটি 22 এপ্রিল 2018 থেকে স্থানীয় কর্তৃপক্ষ রাজধানী কার্যাবলী বন্ধ করে দেয়। তবে বর্তমানে একই নামের আঞ্চলিক বিকেন্দ্রীকরণ সংস্থার সদর দপ্তর, যা এর সীমানা আগের মতোই আছে এবং এর কিছু কাঠামো উত্তরাধিকার সূত্রে পেয়েছে। যাই হোক, এটি ভূখণ্ডের রাষ্ট্রীয় প্রশাসনের একটি নির্বাচনী এলাকা হিসাবে অপরিবর্তিত রয়েছে এবং জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট দ্বারা একটি অপ্রশাসনিক সুপার পৌরসভা আঞ্চলিক ইউনিট হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ওদিন প্রদেশটি ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়ার অঞ্চলের 4টি প্রদেশের মধ্যে সবচেয়ে বড় এবং জনবহুল প্রদেশ। এর উত্তরে অস্ট্রিয়া ক্যারিন্থিয়া শহর, পূর্বে গরিচিয়া শহরের পর স্লোভেনিয়া, পশ্চিমে পোর্ডেনন এবং ভেনেটো বিভাগ, আল্পস থেকে অ্যাড্রিয়াটিক সাগর পর্যন্ত 134টি পৌরসভা নিয়ে গঠিত। ওদিন ক্যাথিড্রাল। ওদিনে ক্যাথেড্রাল হল শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী গির্জা। এটি ওদিনের শহরের কেন্দ্রের প্রধান রাস্তা থেকে কয়েক কদম দূরে মণিমুগ্ধকর পিয়াজা ডুওমোতে অবস্থিত। এটি 1236 সালে আন্দেজ মেরানিয়ার প্যাট্রিয়ার্ক বার্থোল্ড দ্বারা নির্মিত হয়েছিল, যার একটি সাধারণ ফ্রান্সিসকান কাঠামো আছে এবং উপাসনা করার জন্য নির্ধারিত এবং সেন্ট ওডরিককে উৎসর্গ করা হয়েছে। পরবর্তী শতাব্দীগুলিতে গির্জাটি বিভিন্ন পরিবর্তন ও বর্ধিত এবং সংস্কার করা হয়েছে। 20 শতাব্দীতে 14শ শতাব্দীর স্থাপত্য ক্যানন অনুসারে মুখ্য সম্মুখভাগের পরিবর্তন করা হয়েছে। আজও ক্যাথেড্রাল ইটের মুখোশের রোমানেস্ক গথিক শৈলী আধিপত্যের ছাপ রয়েছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ খ্রিস্টান থিম স্মরণ করে পোর্টাল অফ রিডেম্পশন দাঁড়িয়ে আছে। ক্যাথেড্রালের পাশেই ক্রিস্টোফোরো দা মিলানো দ্বারা নির্মিত
পালাজো ভালভাসন মরপুর্গ অষ্টাদশ শতাব্দীর একটি মর্যাদাপূর্ণ ভবন, যা সেন্ট্রাল ভায়া সাবরগুনানাতে বেশ কয়েকটি বাসস্থানের একীভূতকরণের পরে গঠিত হয়েছিল। 1705 সালের দিকে সারমেট পরিবার কমপ্লেক্সটিকে সম্পূর্ণরূপে সংস্কার করে এটিকে বর্তমান আকারে নিয়ে আসে। সম্মুখভাগটিকে একটি সমজাতীয় এবং মার্জিত চেহারা দেওয়া রয়েছে। পিয়াজা দেল লিভেতা উদিন শহরের প্রাচীনতম স্কোয়ার, মূল ভূখণ্ডের সবচেয়ে সুন্দর ভেনিস শৈলীর স্কোয়ার হিসেবে পরিচিত। এটি ক্যাসেল পাহাড়ের নিচে খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। কয়েক শতাব্দী ধরে এটির নাম বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। এটি মধ্যযুগে পরিচিত ছিল ওয়াইন স্কোয়ার হিসেবে, যা এখানে ব্যবসা বাণিজ্য সংগঠিত হতো। 1359 সালে সেখানে মিউনিসিপাল কাউন্সিলের বাড়ি স্থাপিত হয় এবং তাই এটি পিয়াজা দেল কমিউনের দেয়া হয়। তারপর 1500 সালে ভেনিসিয়ানদের আগমনের সাথে সাথে এটি পিয়াজা কনতরেনা হয়ে যায়। 1866 সালে ইতালির সাথে ফ্রিউলির একীকরণের পর এটির নামকরণ করা হয় ভিত্তোরিও ইমানুয়েল এর নামে। একটি অশ্বারোহী স্মৃতিস্তম্ভ তাকে উৎসর্গ করা হয়েছিল, যা 1883 সালে উদ্বোধন করা হয়েছিল। স্কোয়ারের কেন্দ্রে বাঁধের উপর স্থাপন করা হয়েছিল। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে স্কোয়ারটি তার বর্তমান নাম পিয়াজা দেল লিভেতা নাম ধারণ করে। লজ্জা দেল লিওনেল্লো হল উদিনের এর প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবনগুলির মধ্যে একটি। এটি নির্মাণ করা হয় নিকোলা লিওনেল্লো নামে, দুটি তলা নিয়ে গঠিত, যা গোলাপি এবং সাদা পাথরের বিকল্প ব্যান্ডের আচ্ছাদন দ্বারা সম্পাদন করা হয়েছে। মূল সম্মুখভাগের নিচের অংশে 10টি খিলান রয়েছে, যখন উপরে একটি কেন্দ্রীয় বারান্দা এবং দুটি পার্শ্বীয় 3 মিলিয়ন যুক্ত জানালা রয়েছে। পিয়াজা লিবেরোতা সেন্ট মার্কের সিংহের উডাইন কলাম বল্লানি আর্চ হল উদিনে পিয়াজা লিবার্টের পাশে অবস্থিত। এটি একটি উদযাপনের খিলান, যা 1556 সালে নির্মিত এবং স্থপতি আন্দ্রেয়া প্যালাডিওকে এর দায়িত্ব পালন করেন। উদিনের দুর্গের একটি ফাংশন হিসাবে এর একটি ভেনিসীয় চরিত্রায়ন করে। তখন তামার ডানা সহ মার্সিয়ান চিহ্নটি উত্তোলিত হয়েছিল। লিপ্পোমানো লজ্জা হল শহরের একটি ঐতিহাসিক নিদর্শন। এই স্মৃতিস্তম্ভটি এলাকার রেনেসাঁ স্থাপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্যগুলির মধ্যে একটিকে প্রতিনিধিত্ব করে। এটি 16 শতকে ভেনিসীয় অভিজাত গিয়াকোমো লিপ্পোমানোর নির্দেশে নির্মিত হয়েছে। লিপ্পোমানো লজ্জা সৌন্দর্য এবং ইতিহাসে এটিকে একটি দুর্দান্ত কবচ এবং মণিমুগ্ধকর জায়গা করে তোলে, যা এখনো শক্তিশালী ভেনিসীয় পরিবারের স্মৃতি সংরক্ষণ করে। উদিনের দুর্গ হল শহরের অন্যতম প্রধান স্থাপনা এবং ঐতিহাসিক কেন্দ্র ও পর্যটকদের মূল আকর্ষণীয় স্থান। দুর্গটি পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে 138 মিটার উপরে অবস্থিত। বর্তমানে দুর্গটি সিভিক মিউজিয়ামের আসন। এটি একটি জাদুঘর, যার মধ্যে একটি আর্ট গ্যালারি, প্রত্নতাত্ত্বিক এবং মুদ্রা সংক্রান্ত জাদুঘর, রিসোর্জিমেন্টো জাদুঘর, অঙ্কন এবং প্রিন্টগুলির গ্যালারি এবং ফ্রিউলিয়ান ফটোগ্রাফি জাদুঘর রয়েছে, যেখানে 1.5 লক্ষাধিক ছবি, গ্যালারি, ফটো অ্যালবাম ও 30,000-এর বেশি ভলিউম রয়েছে। প্যানোরামিক সোপানটি উদিন শহরের সবচেয়ে উদ্দীপক দৃষ্টিকোণগুলির মধ্যে একটি। এখান থেকে আপনি উদিনের দুর্গের টাওয়ার, ক্যাথেড্রালের বেল টাওয়ার এবং সান গিয়াকোমো চার্চের বেল টাওয়ার, সেই সাথে বাড়ির ছাদ এবং ঐতিহাসিক কেন্দ্রের গুলি পরিদর্শন করতে পারবেন। সিভিক মিউজিয়ামের তৎকালীন পরিচালক জিয়ান কার্লো পলিডোরির ইচ্ছায় 1947 সালে প্রতিষ্ঠা হয়। জাদুঘরের নথিভুক্ত শিল্পীদের রেফারেন্সে এবং সিরামিকের প্রতি খুব মনোযোগ দিয়ে অলংকারিত। লাইব্রেরিটি তার বই এবং ডকুমেন্টারি ঐতিহ্য করে তোলে।
খোলা থাকে এবং শুধুমাত্র কিছু প্রকাশনার জন্য বহিরাগত আকর্ষণীয় কাঠামোর শৈলীতে তৈরি। বর্তমান ভবনটি অ্যাকেডিয়ার প্যাট্রিয়ার্কদের দ্বারা নির্মিত, যা দুর্গের জায়গায় দাঁড়িয়ে আছে। আজকের দৃশ্যমান কাঠামোর নির্মাণ শুরু হয়েছিল 1517 সালে। কাজগুলি 50 বছরেরও বেশি সময় ধরে চলে। শেষ পর্যায়ে রাফেলের ছাত্র জিওভানি দা উদিনের এবং তার মৃত্যুর পরে ফ্রান্সেস্কো ফ্লোরিয়ানির দ্বারা পার্লামেন্ট হলের বাহিরভাগ সমাপ্তি করার পর এবং জিওভানি দা উদিনের পরে ফ্লোরিয়ানি সম্পন্ন করেন। দুর্গটি প্যাট্রিয়া দেল ফ্রিউলির কাউন্সিল পার্লামেন্ট হিসেবে ব্যবহার হয়েছিল, যা বিশ্বের পার্লামেন্টের প্রথম সারির একটি, এবং 1797 সালের নেপোলিয়ন দখল পর্যন্ত স্থায়ী হয়েছিল। সাধারণত গ্রীষ্মের দুর্গের স্কোয়ারে মিউজিক কনসার্ট, প্রদর্শনী এবং থিয়েটার পারফরমেন্সের মতো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিকভাবে স্বনামধন্য শিল্পীদের দ্বারা দুর্দান্ত প্রেসবিটারি এবং মাস্টারপিসগুলি আজও দাঁড়িয়েছে। আমি এস.এম. কামরুজ্জামান বুজজল এখন অবস্থান করছি ইতালির উদিন শহর, একটি নৈসর্গিক প্রাকৃতিক সুন্দর ও চমৎকার স্থানে। আমার একপাশে রয়েছে শহরের বুক চিরে বয়ে চলা খাল বা কানালে, অন্য পাশে শহরের সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি ও প্রাকৃতিক পরিবেশ। ওল্ড সিটি সেন্টার স্ট্রিট, মেরকাতো ভেক্কিও সড়কে জোরে এর অবস্থান। এই সড়কের সীমিত ট্রাফিক ব্যবস্থা ও সড়কের দুই পাশে বুথিক দোকান, ফ্যাশন শপ এবং কফি বার সহ বহু বিপণন দোকান রয়েছে এই ওল্ড সিটি সেন্টার স্ট্রিটে। পুরানো বিল্ডিং এবং পিয়াজা সান জোকোমোর কাছাকাছি সুন্দর হাঁটা এলাকা এটি। এই সড়কটি পিয়াজা জোকোমো মাত্তেরিতি ও পিয়াজা সান জোকোমো বা নতুন মার্কেট নামেও পরিচিত। পিয়াজা সান জোকোমো উদিনের তৃতীয় প্রাচীনতম স্কোয়ার। স্কোয়ারটি 13 শতকের নতুন শহরের বাজার বসানোর জন্য তৈরি করা হয়েছিল, তাই নাম মেরকাতো নুভো। প্রথম বিশ্বযুদ্ধের পরে 1924 সালে ফ্যাসিস্টদের দ্বারা নিহত ডেপুটি গিয়াকোমো মাত্তেরিতির নামে স্কোয়ারটির নামকরণ করা হয়েছে। আজ নব মেরকাতো সড়কটিতে অসংখ্য বার এবং রেস্তোরাঁ, হোটেল, আবাসস্থল সহ নাইটলাইফের প্রাণকেন্দ্র এবং শহরের অন্যতম ব্যস্ত স্থান। বর্গক্ষেত্রের কেন্দ্রীয় অংশে পাথরের খণ্ডের একটি বড় ভিত্তি রয়েছে। বর্গক্ষেত্রের মাঝখানে বিখ্যাত স্থপতি জিওভানি দা উদিনের একটি প্রকল্পে 1543 সালে স্ট্রোনোমেসন মাস্ট্রো সিপ্রিয়ানো দ্বারা নির্মিত একটি ফোয়ারা রয়েছে। অতীতে বর্গক্ষেত্রটি ছিল একটি শস্য বাজার হিসেবে ব্যবহৃত স্থান। সান গিয়াকোমোর চার্চ 14 শতকে নির্মিত এই সুন্দর চার্চটি শহরের মধ্যে অবস্থিত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পকর্মের মধ্যে রয়েছে জিওভানি মার্টিনির পলিক্রেট রেনেসার চিত্রকলার একটি মাস্টারপিস। পিয়াজা ডেল্লা সেপ্টেম্বরে এর চতুর্পাশে রয়েছে উদিন শহরের গুরুত্বপূর্ণ ভবন ও প্রতিষ্ঠান। পূর্বে এটি ছিল শস্য বর্গক্ষেত্র বা একটি শস্য বাজার হিসেবে ব্যবহৃত স্থান, এবং সম্প্রতি এটি শহরের বাজার স্কোয়ার হিসেবে ফিরে এসেছে বা পূর্ণ প্রতিষ্ঠা হয়েছে। কেচলার প্রাসাদ উদিনি ইতালির ঐতিহাসিক প্রাসাদ পালাজো কেচলার। পালাজো কেচলার সেই সুন্দর অত্যাধুনিক করে সাজিয়েছিল। প্রাসাদটির কক্ষে কর্পোরেট সম্মেলন অনুষ্ঠিত হতো। কর্পোরেট মিটিং, সম্মেলন, ব্যবসায়িক নৈশভোজের এই প্রাসাদে নিয়মিত চলত। এর পাশেই জিউসেপ্পে জাপেলি ভবনের একটু পাশেই রয়েছে নিওক্লাসিক্যাল ভবন, এবং এটি কাইমো ডেলফিনো বাড়ির পাশে অবস্থিত, যেখানে আজ একটি হোটেল রয়েছে। বিপরীত দিকে ভেনিসিয়ান হাউস,
যা পঞ্চদশ শতাব্দীর তৈরি ভবন, যেটি পিয়াছার সম্মুখভাগ দাঁড়িয়ে আছে। পিয়াছার অন্য পাশে পৌরসভার সদর দফতর। নাগরিক জাদুঘর 1865 সালে প্রতিষ্ঠা এবং বার্তলিনি প্রাসাদে 1 বছর পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। দ্য ফ্রিউলিয়ান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি লর্গিয়া দেল লেপ্রোমানো থেকে প্রায় 10 মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত। ফ্রিউলিয়ান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি প্রকৃতি প্রেমীদের জন্য একটি সত্যিকার ধন। এটিতে ডাইনোসরের কঙ্কাল, জীবাশ্ম এবং খনিজ সহ প্রাকৃতিক সন্ধানের একটি বিশাল সংগ্রহশালা রয়েছে। কর্মর পার্ক অধীনে লর্গিয়া দেল লেপ্রোমানো থেকে প্রায় 20 মিনিটের হাঁটা দূরত্বে ফথ কর্ম পার্ক শহরের কেন্দ্রস্থলে একটি সবুজ মরুদ্যান। এখানে শতাব্দীর প্রাচীন গাছ এবং সবুজ তৃণভূমির এক উদ্ভিদ উদ্যানের সমারোহ। এখানে কৃত্রিম হ্রদ এবং এই অঞ্চলে বসবাসকারী অসংখ্য প্রজাতির পাখির বসবাস রয়েছে। ভিলা মানিং মুদিন থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। ভিলা মানিং হল ফুলি ভেনিজিয়া বিউলিয়ার সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ আভিজাত্যের একটি। এটি 8 শতকে নির্মিত ভিলা। বর্তমানে এটি একটি জাদুঘর এবং অসংখ্য অস্থায়ী প্রদর্শনী রয়েছে। উদিনে পিয়াজা ডেলা রিপাবলিকা রাস্তাটি উদিনের একটি নতুন রাস্তা। উদিনে পিয়াজা ডেলা রিপাবলিকা রাস্তার কোর্স মানচিত্রে প্রদর্শিত হয়। উদিনের পিয়াজা ডেলা রিপাবলিকার রাস্তাটি ক্যাপ উদিনে এলাকায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি একটি শহরের সুন্দর ও দৃষ্টিনন্দন চমৎকার চত্বর। এর চারপাশে রয়েছে মধ্যে যোগাযোগের নির্মিত সুন্দর গঠন শৈলী চমৎকার দালানগুলো এবং একপাশে রয়েছে একটি শিশুদের খেলার পার্ক। উদিনে পিয়াজা ডেলা রিপাবলিকা চত্বরের চারদিকের রাস্তা ও মাঝখানে একটা সুন্দর দৃষ্টিনন্দন চমৎকার বাগান চত্বর। আমি এসএম কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি ঠিক উদিনে পিয়াজা ডেলা রিপাবলিকা এক পাশে। গরিজিয়া উত্তর পূর্ব ইতালির একটি শহর এবং পৌরসভা। ফুলি ভেনিজিয়া বিউলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলে। শহরটি স্লোভেনিয়ার সীমান্তবর্তী জুলিয়ান আল্পস পর্বতের পাদদেশে অবস্থিত। এটি গরিজিয়ার আঞ্চলিক বিকেন্দ্রীকরণ সত্তার রাজধানী এবং এটি পর্যটন, শিল্প ও বাণিজ্যের স্থানীয় জনপ্রিয় কেন্দ্র। 1947 সাল থেকে আধুনিক দিনের ইতালি স্লোভেনিয়ার সীমান্তের পাশাপাশি গরিচিয়া ও নোভা গরিকার একটি যমজ শহর গড়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই অঞ্চলটি নিয়ে ইতালি এবং যুগোস্লাভিয়ার মধ্যে আঞ্চলিক বিরোধ ছিল। 1947 সালে নতুন সীমানা প্রতিষ্ঠা হয়েছে। পুরানো শহর গরিচিয়া ইতালিকে ছেড়ে দেয় এবং নোভা গরিকা যুগোস্লাভের অংশ হিসেবে সীমানা নির্ধারণ হয়। আমি এসএম কামরুজ্জামান উজ্জ্বল এখন অবস্থান করছি ইতালির সর্ব উত্তর পূর্ব শহর গরিচিয়াতে। রিমেম্বরেন্স পার্ক গরিচিয়া শহরের কেন্দ্র থেকে অল্প দূরে অবস্থিত গরিচিয়া শহরের একটি পাবলিক পার্ক। পার্কটির আয়তন প্রায় 2.5 হেক্টর। পার্কটিতে ভাস্কর্য রয়েছে যা 1923 সালে গরিজিয়া থেকে আসা স্বেচ্ছাসেবকদের স্মরণে নির্মিত হয়েছিল, যারা অস্ট্রিয়াকে অস্বীকার করে ইতালীয় সেনাবাহিনীতে যোগদান করেছিল প্রথম বিশ্বযুদ্ধে। পার্কের কেন্দ্রে বৃত্তাকার স্মৃতিস্তম্ভ রয়েছে, যার প্রথম পাথরটি 24 মে 1925
সালে স্থাপন করা হয়েছিল। স্থপতি এনরিকো ডেল দেবিও গ্রিসেল্লি সিক্রেটসের সমাধির উপর ভিত্তি করে তৈরি। স্মৃতিস্তম্ভটি গরিজিয়ার স্বেচ্ছাসেবকদের জন্য উৎসর্গীকৃত ছিল যারা মহান যুদ্ধে অংশ করেছিল। 9টি ডোরিক স্তম্ভগুলি জীবন এবং সভ্যতার চক্রের রূপক চিত্রিত করেছেন ভোলতেরানো, যা সমস্ত শহরের ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। 1944 সালে স্লোভেনিয়ান জাতীয়তাবাদীরা জার্মানদের নির্মোহ সম্মতিতে তারা তাদের ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে এটি উড়িয়ে দিয়েছিল। আজ যা দাঁড়িয়ে আছে তা ধ্বংসস্তূপের স্ক্রুপ থেকে উঠে আসা একটি কলাম। ঠিক যেমনটি আমরা আজকে দেখতে পাচ্ছি। জার্মান পুলিশ যে কোনো ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করেছিল, কিন্তু তখন নাগরিকরা দিন দিন ধ্বংসস্তূপের উপর ফুল দিতে থাকে। পার্কটি এনরিকো ডেল দেবিও দ্বারা ডিজাইন করা হয়েছিল, যেখানে এক সময়ে পুরানো শহরের কবরস্থান ছিল। রিমেম্বরেন্স পার্ক। ল্যান্টিয়েরি প্রাসাদ। প্রাসাদটি আজও ল্যান্টিয়েরি পরিবারের বাসস্থান। গরিজিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ রাজকীয় বাড়িগুলির মধ্যে একটি। শহরের পূর্ব গেটের কাছে প্রায় 1350 সালে নির্মিত। প্রাসাদটি গরিজিয়া গণনার জন্য একটি অতিথিশালা হিসাবে ব্যবহৃত হতো, যেখানে অতিথিরা তারা শিকার, ভ্রমণ, অবকাশ যাপন এবং নাইটলি টুর্নামেন্ট অংশগ্রহণ এখানে রাত্রি যাপন করত। গরিজিয়া লিওনার্দোর শেষ গণনার মৃত্যুর পরে বিল্ডিংটি ডাক্তার পোজোর কাছে দান করা হয়েছিল, যিনি 1505 সালে এটি আন্তোনিও ল্যান্টিয়েরির কাছে হস্তান্তর করেছিলেন। 1782 সালে পোপ পিয়াস ষষ্ঠ ভিয়েনা যাত্রার সময়ও এখানে অবস্থান করেছিলেন। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি প্রাসাদটির সামনে। খুবই সুন্দর ও চমৎকার পরিবেশ। প্রাসাদটির সামনে একপাশে দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্য একটি পানিকূপের আশেপাশের এলাকায় দালানগুলোর গঠন শৈলী মধ্যে যুগের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। গরিজিয়ার দুর্গ 11তম শতাব্দীর একটি দুর্গ, যা পাহাড়ের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 155 মিটার উপরে নির্মিত। দুর্গটি প্রথমে সম্ভবত যা প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক কাঠামোর একটি ছিল, যেখানে একটি বাঁধ, একটি খাদ, একটি প্যালিসার, একটি পাথরের টাওয়ার নির্মিত ছিল। 11 শতকের সময় পরে 13 শতকে একটি প্রাসাদ নির্মাণের সাথে আরো প্রসারিত করা হয়েছিল, যে খুবই মার্জিত এবং একটি দ্বিতল ভবন। এই সময়ে অবশ্যই প্যালিসাডের বাইরে একটি গ্রাম ছিল, যা পালাক্রমে একটি প্রতিরক্ষামূলক বাধা দিয়ে সজ্জিত ছিল এবং অগত্যার রাজমিস্ত্রিতে নির্মিত বাড়িগুলি নিয়ে গঠিত, যা আক্রমণের ক্ষেত্রে দুর্গ রক্ষার সাথে সংযুক্ত ছিল। সেরেনিসিমার অধীনে দুর্গটিকে রেনেসাঁ যুদ্ধের জন্য আরো উপযোগী করার জন্য দুর্গের কাজ করা হয়েছিল, যার মধ্যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার অন্তর্ভুক্ত করেছিল। এছাড়াও বিভিন্ন পরিবর্তনের মধ্যে 11 শতকের কীর্তিও ভেঙে ফেলা হয়েছিল। যাই হোক, ভেনিস 1509 সালের জুন পর্যন্ত মাত্র 13 মাসের জন্য অঞ্চলটি দখলে রাখতে সক্ষম হয়েছিল। পরবর্তী শতাব্দীতে দুর্গটি একটি কারাগার এবং ব্যারাক হিসাবে ব্যবহৃত হয়েছিল, ফলে এর মধ্যযুগীয় চেহারা হারিয়েছিল। 8 শতকে এটিকে আরো বিস্তৃত করা হয়েছিল বুরুজ, পাউডার, ম্যাগাজিন এবং দেয়াল দিয়ে। এই কাজের কিছু নির্মাণের তত্ত্বাবধানে ছিলেন গণিতবিদ এবং জ্যোতির্বিদ এডমন্ড হ্যালি। প্রথম বিশ্বযুদ্ধের বোমা হামলায় দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং 1934 থেকে 1937 সালের মধ্যে স্থপতি ফার্ডিনান্দো ফোরলাতি সামরিক প্রতিভা এবং ট্রিয়েস্টের ফাইন আর্টসের সুপারিনটেন্ডেন্সের সহায়তায় দুর্গের মধ্যযুগীয় চেহারায় ফিরে আনার এবং রেনেসাঁর সময় ভবনটি যে সাদা প্লাস্টারটি অধিগ্রহণ করেছিল তা পরিত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুর্গটিতে বর্তমানে গরিজিয়া মধ্যযুগের জাদুঘর রয়েছে।
অভ্যন্তরীণ অংশগুলি আসল আসবাবপত্র এবং গৃহসজ্জার সামগ্রী দিয়ে সজ্জিত এবং ব্লেড অস্ত্র এছাড়াও সিজ ইঞ্জিনগুলির পুনরুৎপাদন প্রদর্শন করা হয়েছে। কেন্দ্রীয় প্রাঙ্গণে এখনো পুরানো এগোর শতকের টাওয়ারের ধ্বংসাবশেষ দেখা যায়। প্রবেশপথের ফটকের উপরে সেন্ট মার্কের সিংহের চিত্রিত একটি মূর্তি দাঁড়িয়ে আছে, যা সেরেনিসিমার প্রতীক। দুর্গের চারপাশে পাহাড়ের উপর একটি পাবলিক পার্ক রয়েছে, যেখানে দর্শনার্থীদের বিশ্রামের জন্য বেঞ্চ দ্বারা সজ্জিত রয়েছে। দুর্গের প্রথম চিত্রটি 1307 সালের দিকে আলবার্ট II দ্বারা শহরকে দেওয়া শিলমোহরে অঙ্কিত, যদিও চিত্রটি খুব শৈলীযুক্ত। 1500 সালে গরিজিয়ার ফিফ এবং দুর্গ পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট হ্যাবসবার্গের ম্যাক্সিমিলিয়ান প্রথমের সম্পত্তিতে পরিণত হয়েছিল। লিওনার্দোর প্রশাসক ভার্জিল অফ গ্র্যাবেনের মধ্যস্থতার কারণে এই রূপান্তর ঘটেছিল। 1508 সালে তিনি দুর্গ এবং অঞ্চলটি হারিয়েছিলেন, যা ভেনিস প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে। সান্ট ইগনাজিওর গির্জা গরিজিয়া প্রদেশের একটি ক্যাথলিক উপাসনালয় এবং গরিজিয়ার আর্চডায়োসিস। এটি একটি প্যারিশের আসন যা গরিজিয়ার ডিনারির অন্তর্ভুক্ত। গির্জাটির 3টি স্বতন্ত্র কাঠামো রয়েছে। স্থপতি ক্রিস্টোফ টাউসো প্রকল্পটি নির্মাণ করেছে। সম্মুখভাগের 2টি উচ্চ বেল টাওয়ার, পেঁয়াজের গম্বুজের মুকুট রয়েছে। স্কোয়ারে কাশাটোরিয়ানা দাঁড়িয়ে আছে। বাম দিকে পোর্টালের উপরের কলুম্বিতে সন্তানের সাথে সেন্ট জোসেফ রয়েছে। ডান দিকে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট এবং মাঝখানে একজন লোলার সেন্ট ইগনাটিয়াস। গির্জাটির ভিতরে প্রবেশ করলে দেখা যাবে গির্জাটির মধ্যে সাদা এবং লালচে চেকারোযুক্ত মেঝে রয়েছে, যা 1832 সালের কালো এবং সাদায়ের পরিবর্তে প্রতিস্থাপন করা হয়েছে, এবং ছাদটিতে ওদিনের লরেঞ্জো বিয়ানচিনির ফ্রেস্কোগুলি রয়েছে, যিনি 1891 সালে এগুলি এঁকেছিলেন। 4টি প্যানেলে যা প্রবেশদ্বার থেকে শুরু করে প্রেসবিটারির দ্বার প্রান্তে পৌঁছেছে। পিয়াজা ডেলা ভিক্টোরিয়া গরিজিয়া দুর্গের পাহাড়ের পাদদেশে অবস্থিত গরিজিয়ার প্রধান চত্বর। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি গরিজিয়া শহরের মূল চত্বরে পিয়াজা ডেলা ভিক্টোরিয়ায়। 16 শতকে গরিজিয়া ক্যাসেল পাহাড়ের নিচের জায়গাটি ধীরে ধীরে প্রসারিত হতে শুরু করে, ফলে স্কোয়ারের চারপাশে বিল্ডিং, অসংখ্য রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠানের তৈরি হতে থাকে। শান্ত ইগনাজিও কলমটি দান করেছে পোর্সিয়ার কাউন্ট আন্দ্রেয়া এবং 1687 সালে এখানে স্থাপন করা হয়েছিল। কলমটির গঠন শৈলী খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন। এটি আধুনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। নেপচুন ঝর্ণা কার্ডুচি হয়ে যে স্কোয়ারের দিকে যায় তার পাশে 1756 সালে নিকোলো প্যাকাসির প্রকল্পের অংশ হিসেবে ভাস্কর মার্কো চিয়েরিন দ্বারা নির্মিত নেপচুন ফোয়ারা। যুদ্ধের সময় মূর্তিটি বোমাগুলির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা মূল ত্রিশূল এবং নেপচুনের মাথার সোনার মুকুটের ক্ষতির কারণ হয়েছিল। এই ফোয়ারাটি শহরের পানীয় জলের একমাত্র উৎস ছিল। এই কারণেই এটি থেকে শহরের বাসিন্দারা জল আনার চেষ্টা করার সময় বোমা হামলার সময় অনেক বেসামরিক লোক মারা গিয়েছিল। গরিজিয়া শহরের পিয়াজা ডেল ভিক্টোরিয়ায় মাঝে এখনো এক আশ্চর্যজনক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে ফোয়ারাটি। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ফোয়ারাটি পরিদর্শন করে এর গঠন কাঠামো ও নির্মাণ শৈলী দেখে মুগ্ধ হয়েছি। গরিজিয়ার জনসংখ্যার অধিকাংশই রোমান ক্যাথলিক সম্প্রদায়ের। শহরটি গরিজিয়ার আর্চবিশপের আসন, যিনি অ্যাকুইলিয়ার প্যাট্রিয়ার্কেটের 3 জন আইনি বংশধরদের একজন ছিলেন। গরিজিয়া এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ রোমান ক্যাথলিক স্যাক্রাল বিল্ডিং রয়েছে। তাদের মধ্যে শ্বেতাগোরা, হলি মাউন্টেন
এবং কোস্তানজেভিকা মঠের অভয়ারণ্য উভয়ই এখন স্লোভেনিয়ায় অবস্থিত। 1943 সাল পর্যন্ত গরিজিয়ার একটি ইহুদি সম্প্রদায় বসবাস ছিল। হলোকাস্টে এর বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়েছিল। এছাড়াও গরিজিয়াতে একটি লুথেরান সম্প্রদায়ের অস্তিত্ব রয়েছে। ওসলাভিয়া ওয়ার মেমোরিয়াল ইতালীয় স্মৃতিস্তম্ভ, যারা ইসুজোর যুদ্ধের সময় বিশেষ করে যারা 1916 সালে গরিজিয়া দখল করার সময় মারা গিয়েছিলেন। মৃতদেহটিতে 57,201 জন ইতালীয় সৈন্যের দেহাবশেষ রয়েছে। এটি গরিজিয়ার উপকণ্ঠে ওসলাভিয়া গ্রামে 150 মিটার পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এই স্মৃতিস্তম্ভটি। স্মৃতিস্তম্ভটি সিন্দাকাতো ফ্যাসিস্টা আর্কিটেক্টের সহ প্রতিষ্ঠাতা ভিনো ভ্যানোতরি ডিজাইন করেছিল। 1932 সালে শুরু হয়ে 1938 সালে সমাপ্ত হয়েছিল। এটি একটি বৃত্তাকার টাওয়ার নিয়ে গঠিত, যা একটি ধাপের ফ্লাইটের উপরে 3টি নিম্ন বুরুজ প্রেলিমন্টানারি এবং ল্যাঙ্গোরিস রয়েছে। ইতালি স্লোভেনিয়া সীমান্ত গরিজিয়া এবং নোভা গরিকার শহরের প্রান্ত দিয়ে শহরের মধ্যে বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং রয়েছে। 21শে ডিসেম্বর 2007 সাল থেকে স্লোভেনিয়া সেনজেন এলাকায় যোগদানের পর থেকে শহরের দুটি অংশের মধ্যে চলাচল সম্পূর্ণ অবাধ সহজ হয়েছে। বেশিরভাগ জনসংখ্যা ইতালীয় সংস্কৃতির সাথে জড়িত। গরিজিয়া হল ফ্রিউলিয়ান এবং স্লোভেন সংস্কৃতির একটি কেন্দ্র। 1918 সালের আগে ত্রিভাষিক গরিজিয়া গ্রামার স্কুলটি স্লোভেন ল্যান্ডস এবং অস্ট্রিয়ান লিটোরালে ইতালীয়দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি ছিল। বর্তমানে গরিজিয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে। আমি SM কামরুজ্জামান উজ্জ্বল, যেখানে আছি জায়গাটি ইতালি ও স্লোভেনিয়ার বর্ডার এলাকা। কাঁটাতারের এক পাশে ইতালি, অন্য পাশে স্লোভেনিয়া। আপনারা যে সুড়ঙ্গ পথটি দেখছেন, আমার বাম পাশের সুড়ঙ্গটি ইতালির ও ডান পাশের সুড়ঙ্গটি স্লোভেনিয়ার। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।